জি, কই গেল? কই কই? জি জি, আমরা অলরেডি লাইভে চলে আসছি। আজকের যে টাইটেলটি যুক্ত করা হচ্ছে বিবিএফ ই-কমার্স সামিট 2020, ই-কমার্স গ্রোথ ডিউরিং প্যান্ডেমিক ইন বাংলাদেশ। এই ভার্চুয়াল অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত জনাব মোস্তফা জব্বার এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন তাসফিন আলম, দারাজ গ্রুপের সিইও। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ ব্যাংকের ডিজিএম মিস্টার খন্দকার আলী কামরান আল জাহিদ। এখানে উপস্থিত আছেন মিস্টার ইশতিয়াক দোজা, এবং কিছুক্ষণের মধ্যে আরো আমাদের গেস্টরা উপস্থিত হবেন। তাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাই। প্রথমেই আমি আমার আলোচনা শুরু করতে চাই কেন এই আয়োজন আজকে। ই কমার্স আজকের বাস্তবতায়, যেহেতু এখন সারা পৃথিবী একটি ভার্চুয়াল কমিউনিকেশনের মধ্যে চলে গেছে, এর আগে আমরা ঠিক অনুভব করতে পারিনি যে আমাদের ভার্চুয়াল কমিউনিকেশন বা এটি আমাদের কত জীবন ঘনিষ্ঠ বা জীবনকে ছাপিয়ে যায়। অনুষ্ঠানে আপনারা সকলে জানেন যে বেটার বাংলাদেশ ফাউন্ডেশন ইতিমধ্যে বহুগুলো অনুষ্ঠান এই প্যান্ডেমিকের মধ্যে ওয়েবিনার আমরা করেছি। ইতিমধ্যে ব্র্যান্ডিং বাংলাদেশ সামিট করেছি, এর আগে আমরা করেছি এনআরবিএস সামিট আমরা করেছি, ডিজিটাল বাংলাদেশ সামিট আমরা করেছি। সেখানে আমাদের মাননীয় মন্ত্রী তিনি এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এবং আরো অনেকগুলো অনুষ্ঠান করেছি। ফরেন ইনভেস্টমেন্ট সামিট আমরা এখানে করেছি, এবং অনেকগুলো ওয়েবিনার আমরা এখান থেকে করেছিলাম। আজকের যথারীতি আমরা ই কমার্স নিয়ে কথা বলবো। এটি অত্যন্ত সিগনিফিক্যান্ট একটি ইস্যু আজকে বাস্তবতা। এখনই উপস্থিত হয়েছেন আমাদের মিনিস্ট্রি অফ কমার্স এর মাননীয় এডিশনাল সেক্রেটারি এবং ডব্লিউটিও সেল এর ডিজি আমাদের হাফিজুর রহমান ভাই, তিনি যুক্ত আছেন, তাকে স্বাগত জানাই। এখানে নগদের চিফ চিফ পাবলিক অ্যাফেয়ার্স অফিসার মিস্টার সুলাইমান সুখন, তিনিও এখানে উপস্থিত আছেন, তাকে স্বাগত জানাই। জবর ভাই, আসসালামু আলাইকুম। জি, আমি আমার অনুষ্ঠানটি শুরু করতে চাই আমাদের একজন মোটিভেশনাল স্পিকার, তাকে আমরা সকলে চিনি, সুলাইমান সুখন, এবং নগদের তিনি চিফ পাবলিক রিলেশন অফিসার বা পাবলিক অ্যাফেয়ার্স অফিসার হিসেবে দায়িত্বরত আছেন। তাকে দিয়ে আমাদের ওয়েবিনারটি শুরু করতে চাই। মিস্টার সুলাইমান সুখন, তিনি ইতিমধ্যে মোটিভেশনাল টক দিয়ে বাংলাদেশে একটি অত্যন্ত শক্তিশালী জায়গা তিনি দখল করেছেন। আর কেউ না, সুলাইমান সুখন, আপনি আপনার বক্তব্য শুরু করেন এবং ই কমার্স নিয়ে বিশেষ করে নগদ কাজ করে, এবং আপনার অনেক কার্যক্রম আমরা ফেসবুকের মাধ্যমে এবং অন্যান্য মাধ্যমে, আমরা ইউটিউবের মাধ্যমে দেখতে পাই। তো আপনি যদি শুরু করেন আমাদের বক্তব্য। জি জনাব মাসুদ, আপনাকে ধন্যবাদ। আমি সবার প্রথমেই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় মোস্তফা জব্বার স্যারকে আসলে ধন্যবাদ দিতে চাই। আমরা যখন নগদ নিয়ে কাজটা শুরু করি, তার যেই অক্লান্ত এবং দিন রাত 24 ঘন্টা কোনো সময় নেই, যখন আমরা ফিজিক্যালি ডিজিটালি যখন যেভাবে জানতে চেয়েছি। আপনাদেরকে একটা অবাক কাণ্ড বলি, এই যে আমার পেছনে নগদের লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোটা কি হবে, কি কালার হবে, সেটার মাঝখানে আপনারা যে আমাদের রানারকে দেখতে পাচ্ছেন, কি ফন্ট হবে, কোন ধরনের কম্বিনেশন হবে, ইচ এন্ড এভরি ডিটেইলস। ইভেন তিনি জব্বার ভাই এমন ভাবে জিনিসটাকে অবজার্ভ করতেন, তিনি বার্সেলোনা গিয়েছিলেন একটা কাজে, আমি আজকে বলতেই হয়, তিনি বার্সেলোনা থেকে তিনি আমাকে মেসেজ পাঠালেন যে সুখন, আমরা এবং আমাকে তানভীর আমাদের এমডি সাহেবকে তিনি মেসেজ পাঠালেন যে এরকম এরকম দেখেছি, এবং আমি জানি নগদ কিছুদিনের মধ্যে এটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে যাবে, তাই এটার একটা ইউনিকনেস থাকতে হবে, পৃথিবীর কোথাও যাতে এটার সাথে কোনো মিল না পাওয়া যায় কোনো লোগোর। তো ওইভাবে আমাদেরকে গাইড করেছেন। আজকে তিনি এখানে উপস্থিত আছেন, সেখানে আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ। সো মাসুদ ভাইকে ধন্যবাদ দিতে চাই, আর মোস্তফা জব্বার স্যারকে বেসিক্যালি আরেকবার সেলুট দিতে চাই। আপনি যে নিরলস ভাবে একটা চেষ্টা করে যাচ্ছেন। অনেকে বিশ্বাস করতে চায়নি যে ধরনের একটা কম্পিটিটিভ মার্কেটে এসে নগদ, আমি আপনার ই কমার্সে আসছি বাট একটু সুযোগটা নিয়ে নেই, অনেকেই বিশ্বাস করতে চায়নি যে
নগদের পক্ষে এরকম একটা সারা ফেলা সম্ভব, বাট তিনি এখনো মনে আছে সে আইসিটি বিল্ডিং এর নিচের রুমটাতে, তারপরে ওনার কম্পিউটার যেই মোস্তফা জব্বার ভাইয়ার যে আগের যে বিজনেসের সেখানে গিয়ে উনি আমাদেরকে 2018 সালে বলেছেন যে আই নো ইউ গাইস ক্যান। তো সেই ধারাতেই আমরা বেসিক্যালি অনেকগুলো কাজ করেছি, প্রথম ডিকেওয়াইসি, ডিজিটাল কেওয়াইসি, এবং সেটা নিয়েও যখন গেলাম অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন হাতে ধরে সামনে বসিয়ে সরকারি মিটিং এর মাঝখানে একটু সময় করে বের করে এসে বললেন যে ওসিআর বাংলাটা করতে গেলে এটা করতে হবে, সুখন তোমরা রেডি? আমাদের ওখানে সিটিও ছিলেন, আমরা আমাদের এমডি সাহেব ছিলেন, আমি ছিলাম, উনি দেখিয়ে আমাদেরকে বোঝালেন ওসিআর, তারপর যে কতটুকু সময় লাগে, কি লাগে। Each and every time we got the support. I'm not saying all these things just because উনি আমাদের মন্ত্রণালয়ের সবচেয়ে মন্ত্রী ইত্যাদি কারণ আমি বলছি না, আমি একদম আমরা we feel it from নগদ ফ্যামিলি যে উইদাউট মোস্তফা জব্বার দিস এন্টায়ার পোর্টফোলিও এবং এই যে আমরা একটা দারুণ ভাবে এগিয়ে যাচ্ছি সেটা সম্ভব হতো না। সো আপনাদের সবাইকে ধন্যবাদ। এখানে আমার ইন্ডাস্ট্রির আরো কলিগরা আছেন, আরো সিনিয়ররা আছেন, আপনাদের সবাইকে আমি একটা ধন্যবাদ দিতে চাই। আর এইটুকু শুধু বলতে চাই যে আমরা একটা কথা বলছি যে সব হবে নগদে। So that's why we are talking about a digital ecosystem, not টাকা পাঠান টাকা তোলেন, এইটা না, আমরা সব হবে। তার একটা বড় উদাহরণ আপনারা জানেন, প্রাথমিকের উপবৃত্তির একটা বিশাল কাজ হয়েছে, নগদের মাধ্যমে যাবে। সামনে ইনশাল্লাহ আমরা আরো অনেক কিছু পাবো এবং করতে চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী নিজে অনুশাসন দিয়েছেন যে এ ধরনের কাজগুলো নগদের মাধ্যমে করার জন্য। নাও কামিং ব্যাক, অলরেডি 5000-এরও বেশি মার্চেন্ট আমাদের সাথে যুক্ত আছেন। ই কমার্স যারা করেন, এফ কমার্স যারা করেন, তাদেরকে সর্বতভাবে সহযোগিতা করার জন্য আমরা আছি। আমাদের যতটুকু সহযোগিতার প্রয়োজন হবে, যতটুকু টেকনিক্যালি আমাদের কারো অ্যাডভান্স হবে, আমরা হব। আর আমাদের অভিভাবক হিসাবে মোস্তফা জব্বার স্যার definitely will always be there. So thank you for having me in the webinar. Thank you, মাসুদ ভাই। থ্যাংক ইউ সো মাচ মিস্টার সালামেন সুখন, আপনাকে খুব সংক্ষেপে বক্তব্য উপস্থাপন করবার জন্য। আমাদের এখানে অনুষ্ঠানে আবার উপস্থিত হয়েছেন ইক্যাব, যারা আমাদের পার্টনার এই অনুষ্ঠানে। আমি একটু আমাদের পার্টনারদের নামটি মেনশন করতে চাই। প্রথমেই আমাদের মিডিয়া পার্টনার হিসেবে আছে ডেইলি স্টার, চ্যানেল আই অনলাইন, ইউএনবি, আমরা জানি যে নিউজ এজেন্সি একটা বড়, সেই নিউজ এজেন্সি ইউএনবি আমাদের একটা পার্টনার। এখানে আমাদের পার্টনার হিসেবে রয়েছেন আমাদের ডায়মন্ড পার্টনার হিসেবে দারাজ গ্রুপ। ইতিমধ্যে দারাজ গ্রুপকে সকলে চেনে, সেই দারাজ গ্রুপ আজকের আমাদের এই অনুষ্ঠানের ডায়মন্ড পার্টনার। তাদেরকে স্বাগত জানাই এবং শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। আমাদের এখানে অ্যাশিওর গ্রুপ আমাদের পার্টনার হিসেবে রয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, তারা আমাদের পার্টনার হিসেবে রয়েছে। আমাদের এখানে বিকাশ আমাদের পার্টনার হিসেবে রয়েছে এবং ইক্যাব আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে। এবং ইক্যাবের মাননীয় ভাইস প্রেসিডেন্ট মিস্টার শাহাবুদ্দিন শিপনকে আমি দেখতে পাচ্ছি, তাদেরকে আরেকবার স্বাগত জানাই। তো আমি এখন মিস্টার সালামান সুখনের পরে আমি এখন বিশেষ করে শাহাবুদ্দিন শিপন, তিনি এটা নিয়ে গবেষণা করেন এবং ইক্যাব আমরা জানি যে একটি শক্তিশালী সংগঠন, সেই সংগঠনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে সৌমিয়া পাও যুক্ত হবার কথা আছে কিছুক্ষণ পরে, এই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট। তো আমি মিস্টার শাহাবুদ্দিন শিপনকে তার বক্তব্য উপস্থাপন করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই ওয়েবিনারের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাননীয় মন্ত্রী মোস্তফা জব্বার, ওনার উপস্থিতি আমাদেরকে অত্যন্ত উৎফুল্ল করে যে কোনো কাজে। উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। ধন্যবাদ আপনাকে ই কমার্স নিয়ে এই ধরনের একটা সামিটের অ্যারেঞ্জমেন্ট করায়। এটা অনেকগুলো মানুষকে এঙ্গেজ করেছেন ইন্ডাস্ট্রিতে, যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতেছেন। এটাও আমাদের জন্য আশা জাগায় এই ইন্ডাস্ট্রি যে দিন দিন প্রগ্রেসের দিকে যাচ্ছে। আমি প্রথম অবস্থায় আপনাকে খুব বেশি কথা বলতে চাচ্ছিলাম না, আমি ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করতে চাচ্ছি। আর ইকেবের বিষয় যদি পরবর্তীতে আপনি আমাকে কোনো কোয়েশ্চেন করেন, আমি সেখানে পার্টিসিপেট করব। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে আমাদের বিকাশ, আমরা জানি বিকাশকে ইতিমধ্যেই সবাই চিনি, আমি নিজেও আমার বিকাশ অ্যাকাউন্ট আছে এবং বিকাশ কিন্তু ঘরে ঘরে পৌঁছে গেছে। সেই বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার এখানে আশিস চক্রবর্তী, তিনি এখানে উপস্থিত আছেন বিকাশের পক্ষ থেকে। বিকাশের পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর উপস্থিত থাকার কথা ছিল, আই এম সরি, নগদের মিস্টার আশিস চক্রবর্তী, আই এম সরি ফর দ্যাট, মিস্টার আশিস চক্রবর্তী, সরি ফর মাই yes, Mr. Ashish Chakraborty from Nagod, please. তিনি ই কমার্সের একজন এক্সপার্ট বলা হয়ে থাকে।
তো মিসেস আশিস চক্রবর্তী, if you start your speech. I'm sorry once জি, again. প্রথমে আসসালামু আলাইকুম এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন। আপনাকে স্পেশালি ধন্যবাদ আপনার এই ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য। আসলে স্যার যখনই কোনো প্রোগ্রামে আসে বা যে কোনো জায়গায় যায় তখন আসলে আমি কথা বলতে একটু ভয়ই পাই, কারণ স্যার আসলে এত জিনিসগুলো এত ভালো জানেন এবং বুঝেন, এখানে আসলে ওনার সামনে কথা বলার স্পর্ধার মতো আসলে। তারপরে যেহেতু আমাকে সুযোগ দেওয়া হয়েছে, আমি সেই জায়গা থেকে যদি বলি, আমি নগদে আছি, নগদে অ্যাজ এ চিফ অপারেটিং অফিসার হিসেবে কাজ করছি। তো আমরা নগদের এন্ড থেকে যদি বলি যে আসলে কোভিড সিচুয়েশন, আমি ই কমার্স অ্যাসোসিয়েশনের একজন ডিরেক্টর। সো ই কমার্স অ্যাসোসিয়েশনের যেসব কার্যক্রমগুলো ছিল কোভিড সিচুয়েশনে, তার সাথে আমি চেষ্টা করছি সম্পৃক্ত থাকার জন্য। এবং সেখানে একটা কাজ যেটা অ্যাসোসিয়েশন থেকে করেছে, শিয়া ভাই হয়তো বলবেন, বাট আমি এটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেখানে আমরা যেটা করেছিলাম ওই সময়, যে মানুষকে যাতে মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া যায় এবং মানুষের যেই অর্থনৈতিক যে অসচ্ছলতা শুরু হয় ওই সময়টাতে, সেই সময়টা যদি মিট আপ করা যায়, সেই কারণে আমরা কিন্তু মানব সেবা নামে একটা উদ্যোগ চালু করি। যে উদ্যোগের ফলে আমাদের কিন্তু আমরা বিভিন্ন মানুষের ঘরে ঘরে দৈনন্দিন খাদ্যপণ্য সহ বিভিন্ন সামগ্রী, ওষুধ এবং অন্যান্য কিছু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। সো ওখান থেকে কিন্তু কোভিড সিচুয়েশন আমরা কাজ করি। এবার যদি ই কমার্সের দিকে আসি, আমি নগদে জয়েন করার আগে বাংলাদেশের সবচেয়ে বড় পেমেন্ট গেটওয়ে যেটা এসএসএল কমার্স, তার সাথে আমি কাজ করছিলাম অ্যাজ এ ডিরেক্টর এন্ড সিইও। সেখানে আসলে আমরা ই কমার্সের পুরো জার্নিটা আসলে ওখান থেকে খুব ভালোভাবে বোঝা গেছে বা দেখেছি আমরা। সো আমি যদি এইভাবে জিনিসটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি, যে আমাদের দেশে যখন কোভিড সিচুয়েশনটা আমরা যখন আমাদের সরকারি তরফ থেকে যখন একটা বিশেষ অবস্থা ঘোষণা করা হয়, তখন যেই সবচেয়ে মানে যুগোপযোগী উদ্যোগটা নেওয়া হয়েছিল, যেটা আমাদের মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে এটা নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে ই কমার্সকে জরুরি সেবা হিসেবে ঘোষণা করা। যার ফলে আমরা কিন্তু মানুষের ঘরে ঘরে দৈনন্দিন মানে ভোগ্যপণ্য যেগুলো আছে, খাবার, ওষুধ সহ, সেগুলা কিন্তু আমরা পৌঁছে দিতে পেরেছিলাম। এবং আমরা চেষ্টা করেছিলাম যাতে আমরা আমাদের ই কমার্স ইন্ডাস্ট্রির তরফ থেকে, আমি কথাটা বলছি, আমরা ই কমার্স ইন্ডাস্ট্রির তরফ থেকে চেষ্টা করেছিলাম যাতে আমরা মানুষের এই ঘর থেকে বের হয়ে আসার যেই প্রবণতাটা, সেটা যেন কমাতে পারি এবং তাদেরকে যেন আমরা এই মহা বিপর্যয় থেকে রক্ষা করতে পারি। তখন একটা সিচুয়েশন কিন্তু আমরা চেষ্টা করেছি। ঠিক এবার আমি নগদের তরফ থেকে যদি বলি, নগদের তরফ থেকে আমরা যেটা করার চেষ্টা করেছি, আমরা ই কমার্সের যত মার্চেন্ট আছে সেই সমস্ত মার্চেন্টদেরকে আমরা চেষ্টা করেছি তাদেরকে পেমেন্ট ফ্যাসিলিটিসটা দেওয়ার জন্য। এবং আপনি হয়তো জানেন যে যখন এই প্যান্ডামিক সিচুয়েশনে কিন্তু ব্যাংকগুলো বন্ধ হয়ে গিয়েছিল এবং ব্যাংকগুলো বন্ধ থাকার কারণে কিন্তু দৈনন্দিন লেনদেনে একটা মহা বিপর্যয় শুরু হয়। সেই বিপর্যয়কে ঠেকানোর জন্য মন্ত্রী মহোদয়ের নির্দেশে এবং তার আদেশে আমরা কিন্তু আমাদের সমস্ত যারা উদ্যোক্তা পয়েন্ট ছিল এবং আমাদের যারা ডিস্ট্রিবিউটর ছিল, তাদের স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করে আমরা কিন্তু তাদেরকে চালু রেখেছিলাম। বাংলাদেশে নগদই একমাত্র যারা এইরকম একটা প্যান্ডামিক সিচুয়েশনে তাদের অপারেশন ফুললি অপারেট করেছে। এবং সেখানে আমাদের যত ইয়েরা ছিল, যারা আমাদের বিভিন্ন সময় এই কোভিড সিচুয়েশনে লড়াই করতে গিয়ে বিভিন্ন সময় তারা হয়তো অসুস্থ হয়েছে বা হয়েছে, তাদের সমস্ত টেক কেয়ার করা বা তাদেরকে ফ্যাসিলিটেট করার সমস্ত দায়িত্ব কিন্তু আমরা নিয়েছিলাম, এখনো নিয়ে যাচ্ছি। আসলে আরেকটা জিনিস আমরা এখানে দেখেছি, সেটা হচ্ছে যে অনলাইনের যে ট্রানজেকশন গুলা যখন বাড়া শুরু করে, তখন আমরা দেখেছিলাম যে মানুষের কিন্তু ধরেন এই সময় ইন্টারনেটের ফ্যাসিলিটিটা খুব জরুরি দরকার ছিল। সেই কারণে মানুষ কিন্তু মোবাইল ডেটা নিয়ে কাজ করতেছিল। তখন মোবাইল ডেটা যেন অ্যাভেলেবিলিটি থাকে এবং সেটার জন্য পেমেন্ট গুলো যেন ঠিক মতো আসে, সেই সময় আমরা কিন্তু স্বাধীন নামে একটা প্রোডাক্ট লঞ্চ করি। যে প্রোডাক্টের মাধ্যমে আমরা কিন্তু আমাদের যেই মার্চেন্ট পয়েন্ট গুলো আছে, সেই মার্চেন্ট পয়েন্ট গুলাতে কিন্তু আমরা এই ফ্যাসিলিটিটা এনশিওর করি, যেখান থেকে মানুষ এই জিনিসগুলা ডেটা এবং আদার জিনিসগুলা করতে পারে। আমি আপাতত এটুকুই বলছি। আমাদের অবজেক্টিভ যেটা ছিল সেটা হচ্ছে যে মানুষ বাঁচলে দেশ বাঁচবে। এই অবজেক্টিভ নিয়ে কিন্তু আমরা আসলে আমাদের এই প্যান্ডামিক সিচুয়েশনটাকে হ্যান্ডেল করেছি এবং ই কমার্সের গ্রোথে একটা বা ডিজিটাল কমার্সের গ্রোথে একটা যুগান্তকারী ভূমিকা পালন করেছে নগদ, এটা আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ সো মাচ আপনার বক্তব্যের জন্য। কিছুক্ষণ আগে আপনার এমডির সাথে কথা হচ্ছিল, তিনি বললো যে Mr. Ashish Chakraborty, he is an expert in e-commerce. I hope he will speak good. Thank you very much, Mr. Chakraborty, for wonderful speech. Now, let me call upon Mr. Mijanur Rashid, who is Chief Commercial Officer, Bikash Limited. So, Mr. Mijanur Rashid এর কাছ থেকে আমরা শুনতে চাইবো। Mr. Mijanur Rashid.
মাসুদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাকে একটু ভয় পাইয়ে দিয়েছিলেন যে চাকরি আছে কি নাই, আশিস জয়েন করে ফেললো কিনা বিকাশে। I'm Uh, sorry again. I'm not sorry at all, once not at- again. Hey, I'm so stressed today. Yeah, thank you very much for. Yeah. Not at all. মাননীয় মন্ত্রী, বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ই ক্যাবের কর্মকর্তাগণ এবং ইন্ডাস্ট্রি যারা রিপ্রেজেন্টেটিভ আমরা আছি, সবাইকে আমার আসসালামু আলাইকুম এবং ভেরি গুড ইভিনিং। আমি প্রথমে আজকে 15ই ডিসেম্বর, আমাদের 49তম স্বাধীনতার একদিন আগে আমি প্রথমেই আমার সশ্রদ্ধ সালাম এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের সেই লাখো শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই লাল সবুজের পতাকা। এবং গণমানুষের অর্থনৈতিক সমৃদ্ধি পোস্ট লিবারেশন বাংলাদেশে, এই গণমানুষের অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু আমরা যারা বেঁচে আছি, আমরা যেই পরবর্তী প্রজন্ম, আমাদের কিন্তু দায়বদ্ধতা, এবং সেই দায়বদ্ধতার নিভানোর জন্য সেই দায়বদ্ধতার কাছ থেকেই বিভিন্ন সেক্টরের মানুষ নিরলস কাজ করে যাচ্ছে। এবং তারই মধ্যে আমার মনে হয় যে আমরা যারা ডিজিটাল সেক্টরে আছি, আমরা একটা অনন্য ভূমিকা এই গণমানুষের অর্থনৈতিক মুক্তি কিংবা অর্থনৈতিক সমৃদ্ধি প্রদানের জন্য আমরা যে কাজ করে যাচ্ছি, এটা কমেন্ডেবল। আমি আমাদের নিজেদেরকেই একটু বাহবা দিতে চাই এই সেক্টরে, এবং দিস ইনক্লুডস এভরিবডি দ্যাট ইজ You deserve. Yeah. জি জি জি। তো এই সেক্টরে আমি যদি জাস্ট কিছু এক্সাম্পল দেই, বিকাশের মতো একটা কোম্পানি গত 10 বছরে যাত্রা শুরু করে অলরেডি 3 লক্ষর বেশি মানুষ ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ইনভলভ তাদের পেশা জীবিকার জন্য, এবং দ্যাট উড বি ট্রু ফর দ্য এন্টায়ার ইন্ডাস্ট্রি, নগদ হোক এবং অন্যান্য ই কমার্স যারা আছেন। এবং ই কমার্স হাঁটি পাক করে কিন্তু এগোচ্ছিল, বেশ খুব ভালো এগোচ্ছিল। কিন্তু এই কোভিড সিচুয়েশনের সময় আমরা যেটা দেখলাম যে হঠাৎ করে একটা অত্যন্ত প্রয়োজনীয় সেবা হিসেবে ই কমার্স আবির্ভূত হলো। আমরা আমাদের ডেটা থেকে যেটা দেখেছি, 3 থেকে 4 গুণ ক্ষেত্র বিশেষে একটা ই কমার্স প্রতিষ্ঠান 3 থেকে 4 গুণ এই 6 মাসের মধ্যে তাদের প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছে। নাও which is extremely commendable. Now বিকাশ এই যাত্রার সময় আগে থেকে এবং এই সময় এবং পরবর্তীতে এই ই কমার্সের ব্যবসার সামগ্রিক সহায়তা প্রদানে বদ্ধপরিকর এবং প্রতিশ্রুতবদ্ধ। এই সময়ে আমরা যেটা করেছি, আমরা পেমেন্ট গেটওয়ে সার্ভিস, অটো রিফান্ড, ডিসবার্সমেন্ট, অটো সাবস্ক্রিপশন সার্ভিস, যাদের পিসিআই ডিএসএস কমপ্লায়েন্ট সার্ভিস, তাদের জন্য সাবস্ক্রিপশন সার্ভিসও আমরা কিন্তু নিয়ে এসেছি টু গিভ বেস্ট পসিবল কাস্টমার এক্সপিরিয়েন্স। বিকজ ইন ই কমার্স আমরা সবচেয়ে ভালো যদি এক্সপিরিয়েন্স কাস্টমারকে দিতে না পারি, তো কাস্টমারের আস্থা অর্জন becomes very difficult. But আমরা দেখছি যে despite এই যে আমাদের tremendous growth, ই কমার্সে 80% পেমেন্ট এখনো হয় ক্যাশ অন ডেলিভারি। কারণ কি? কারণ এখনো ই কমার্স সেক্টরে কাস্টমারের, ভোক্তার আস্থার কিছুটা অভাব পরিলক্ষিত হয়, এবং সেই সেক্টরে আমরা একজন পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে ই কমার্স প্রোভাইডারদের সাথে কাজ করতে বদ্ধপরিকর। কিন্তু এখানে মাননীয় মন্ত্রীর উপস্থিতিতে এবং বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আমি এটাও বলতে চাই যে আমাদের হয়তো কিছু যদি নীতিমালা, যেমন এসক্রো সার্ভিস টাইপ যদি কোনো সার্ভিস আমরা আনতে পারি, এই সেক্টরের যে আজকে আস্থার অভাব, সেই আস্থার অভাবটুকু, যেটা ইজ অ্যাকচুয়ালি আ বিগেস্ট ব্যারিয়ার ফর গ্রোথ ইন ই কমার্স, আমরা হয়তো ওই ব্যারিয়ারটা থেকে উত্তরণ করতে পারি। কোভিড সিচুয়েশন মাস্ট বি দি আদার থিং উই হ্যাভ অবজার্ভড, একটা there is a massive resurgence of ফেসবুক কমার্স হয়েছে। নাও ফেসবুক কমার্স এটা যেহেতু অপ্রাতিষ্ঠানিকভাবে গ্রো করছে, যেটা হয়েছে এটাকে আমাদের মতো পেমেন্ট সার্ভিস প্রোভাইডার যারা আছে তাদেরকে এর আওতায়, আমাদের সেবার আওতায় নিয়ে আসা অত্যন্ত কষ্টকর ছিল। বাট আমি সাধুবাদ জানাই বাংলাদেশ ব্যাংকে, যেটা ফেসবুক কমার্স একটা নীতিমালা ওনারা খুব ভেরি রিসেন্টলি প্রণয়ন করেছেন, যেটা এখন দরকার সেক্টরের জন্য। হয়তো ব্যবসা পরিচালনা নীতিমালা যদি হয়ে যায়, তাহলে এই পুরো সেক্টরের আস্থা অর্জন এবং আস্থা অর্জনের মাধ্যমে এটাকে বহু গুণ প্রবৃদ্ধিতে নিয়ে যাওয়া কোনো সমস্যাই হবে না। এবং কোভিডের ক্রান্তিকালে
আমি সবাইকে এবং সবার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি এবং পরিশেষে ই কমার্সের অগ্রযাত্রায় বিকাশ সবসময় পাশে থাকবে এই প্রতিশ্রুতি ব্যক্ত করছি। থ্যাংক ইউ ফর গিভিং মি দিস প্ল্যাটফর্ম। Thank you so much, Janir Rashid bhai. Once again, I'm sorry for that. ভুল করবার জন্য। এবং আমি এখন আমাদের বিকাশের সিসিওর কাছ থেকে আমরা শুনলাম, এখন আরেকটি কোম্পানি যারা আমাদের দারাজ গ্রুপ, যারা আমরা জানি আলিবাবারও পার্টনার তারা, এবং ইতিমধ্যেই দারাজ গ্রুপ একটি অতি শক্তিশালী নাম বাংলাদেশে দখল করেছে। এর আগে কিন্তু আমরা ই কমার্সের যে প্রয়োজনীয়তা এত ঘনিষ্ঠভাবে কখনো অনুভূত হয়নি, কিন্তু এই প্যান্ডেমিকের মধ্য দিয়ে ই কমার্সের প্রয়োজনটা আরো গভীরভাবে অনুভূত হচ্ছে এবং বাংলাদেশের মানুষও এক্সপিরিয়েন্স করছে। আমরা যেগুলো অনুষ্ঠান করছি সেগুলোর সাথে মিল রেখে কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে, আমার জীবন ঘনিষ্ঠ বিষয়গুলোই আমরা বেশি জানতে চাই, শুনতে চাই। যেমন ই কমার্সে আই এম নট অ্যান এক্সপার্ট, তো আমি বিশেষ করে আমি যেটা এক্সপিরিয়েন্স করছি এই প্যান্ডেমিকের মধ্যে অনেকগুলো টেলিভিশনে অনুষ্ঠান করেছি, মানে অনলাইনে অনুষ্ঠান করেছি। এর আগে আমি টেলিভিশনে I used to do lot many program in television, but coming to this COVID situation, you know, টেলিভিশন অলমোস্ট বন্ধ হয়ে গেছে। যে টেলিভিশন গুলো কোন অনুষ্ঠান করছে না, রেকর্ড করছে না, আগের অনুষ্ঠানগুলি দেখাচ্ছে। সেই রকম অবস্থায় I was experiencing যে কিভাবে আমি এক্সপেরিমেন্ট করছিলাম। During March I was in America. While I came back in Bangladesh, আমি ভাবছিলাম যে কি করা যায়। এই ছোট ছোট ফেসবুক লাইভ করতে করতে I was being educated about this, sort of webinars and all that. তো যখন এটা করা শুরু করলাম তখন দেখলাম যে এটি মানুষের খুবই জীবনকে ছাপিয়ে যায়, জীবনকে একেবারেই জীবন ঘনিষ্ঠ। সেই কারণে আজকে আমি তাসফিন আলম, যিনি দারাজ গ্রুপের সিসিও, তাকে আমি আমন্ত্রণ জানাই তার বক্তব্য উপস্থাপন করবার জন্য। মিস্টার তাসফিন আলম, দারাজ গ্রুপ। ধন্যবাদ মাসুদ ভাই। শুভেচ্ছা মাননীয় মন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তাগণ যারা আছেন এবং ইন্ডাস্ট্রি কলিগ, আসসালামু আলাইকুম। আপনি ঠিকই বলছিলেন, আসলে ই কমার্সের বা অ্যাজ এ ইন্ডাস্ট্রি যাত্রাটা কিন্তু খুব বেশি দিনের নয়। আমরা যদি খুব কাছাকাছি সময়ের কথা মনে করি, 2 থেকে 3 বছর আগেও কিন্তু আসলে খুব বেশি মাত্রায় যে আমাদের প্রচার ছিল তা কিন্তু না। খুব রিসেন্ট টাইমসেই কিন্তু আসলে প্রসারটা শুরু হয় এবং প্যান্ডামিক আসলে একটু হিসেবে এসেছিল আমাদের ইন্ডাস্ট্রির জন্য, মানুষের দোরগোড়ায় পৌঁছে যাওয়া, বা যেটা বলছিলেন যে অ্যাজ এ এসেনশিয়াল সার্ভিস প্রোভাইডার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা। বাট এই যে যাত্রাটা শুরু হয়েছে, বা সেটার জন্য কিন্তু অবশ্যই আমাদের যে ডিজিটাল বাংলাদেশের যে প্ল্যাটফর্ম, সেটাকে অবশ্যই আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে। আমার মনে হয় গত 1 বা 2 বছরই ডিজিটাল বাংলাদেশের যেসব মাইলস্টোন গুলো অ্যাচিভ হচ্ছিল, তার সবচেয়ে নিউয়েস্ট এডিশন কিন্তু আসলে ই কমার্স অ্যাজ এ ইন্ডাস্ট্রি। আমরা যদি পেনিট্রেশন, মোবাইল নেটওয়ার্কের পেনিট্রেশনের কথা বলি, আমি যদি আমাদের স্মার্ট হ্যান্ডসেটের কথাগুলো বলি, সেগুলো প্রত্যেকটি কিন্তু আমাদের ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য একটা প্রিরিকুইজিট হিসেবে কাজ করেছে। এই যে মাইলস্টোন গুলা গভর্নমেন্টের বিভিন্ন ইনিশিয়েটিভের কারণে গত 5 বা 10 বছর ধরে বিল্ড আপ হয়েছিল, সেটারই কিন্তু সুফল আমরা এখন নেওয়ার চেষ্টা করছি, বা আমরা একটা নেক্সট লাইফস্টাইল যে মাইগ্রেশনটা হচ্ছে সেটার দিকে কিন্তু আমরা আস্তে আস্তে ধাবিত হচ্ছি। এখনো যদি বলি স্টিল ইজ ভেরি আর্লি ডেজ। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোকে কম্পেয়ার করে বলি, বা যেহেতু আপনি বলছিলেন যে আমরা আসলে আলিবাবা গ্রুপের ইকোসিস্টেমের পার্ট, সো এই কারণে আমরা আসলে বিভিন্ন বেঞ্চমার্কিং ডাটাগুলো পেয়ে থাকি, বা বিভিন্ন কান্ট্রির যে গ্রোথ প্যাটার্ন, এই ধরনের ইনফরমেশনগুলো আমাদের কাছে সবসময় আসে। তো ওদিক থেকে যদি বলতে চাই, এখনো কিন্তু আমাদের জার্নিটা মাত্র শুরু হয়েছে। বাট এই যে জার্নির যে আর্লি ডেজ, এটার জন্য আমাদেরকে অবশ্যই গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভ গুলো ছিল, এগুলা কিন্তু আমাদেরকে 3 থেকে 4 বছর কিন্তু এগিয়ে দিয়েছে। আমরা আজকে যে প্যান্ডামিকের সময় যে সার্ভিসটা দিতে পেরেছি, সেই সার্ভিসটা কিন্তু আমরা কখনোই দিতে পারতাম না যদি না ডিজিটাল বাংলাদেশের এই যে পথ চলা, সেটা যদি আরো 1 যুগ বা 10 বছর আগে থেকে এভাবে শুরু হতো। এখন কিন্তু আমাদের টোটাল স্টেজটা রেডি। আমরা যারা ই কমার্স ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছি, বা আমরা যেমন ই কমার্স প্ল্যাটফর্মের পাশাপাশি যেমন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার যারা আছি, আমাদের প্রত্যেকেরই কিন্তু এখন দায়িত্ব যে গভর্নমেন্ট আমাদেরকে যে ইনফ্রাস্ট্রাকচারটা বিল করে দিয়েছে, সেটাকে মানুষের জীবনযাত্রার মানকে উন্নয়ন করা। নেক্সট যে আমরা যে মিডল ইনকাম কান্ট্রি বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যে লাইফস্টাইল, সেটার সাথে আমাদের দেশের জনগণকে
এটার জন্য গভর্নমেন্টের কাজ আমি বলবো কন্টিনিউয়াসলি থাকলেও আমাদেরকে একটা 5 বছর এগিয়ে দেওয়ার যে ইনিশিয়েটিভ গুলো ছিল সেগুলো কিন্তু গভর্নমেন্ট করে ফেলেছে। এখন আমাদেরকে আমাদের পার্টটুকু প্রাইভেট সেক্টর থেকে করতে হবে আন্ডার কন্টিনিউয়াস সুপারভিশন অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পলিসি অ্যান্ড দ্য অ্যাসোসিয়েশন লাইক ইক্যাব উইল গাইড আস। এই জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের পথ চলাটা খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি ম্যাচুর হয়ে গেছে এবং প্যান্ডামিক সিচুয়েশনে কিন্তু আসলে আমরা অবশ্যই যেটা বলছেন যে এসেনশিয়াল সেবার তালিকাভুক্ত হতে পেরেছি। এটার জন্য অবশ্যই আমি সাধুবাদ জানাই মাননীয় মন্ত্রী এবং ই কমার্স অ্যাসোসিয়েশনের যে ইনিশিয়েটিভ গুলো ছিল। আমরা যেমন শুরুর দিকে কিন্তু অনেকটা কনফিউজিং সেটা ছিল, আমাদের পারমিশন আছে কি নেই, আমরা কি আসলে ডেলিভারি করতে পারবো কি এই টাইপের একটা যে একটা আনসেটেল সিচুয়েশন ছিল। সেই সময় থেকে কিন্তু আমরা আমি বলবো 7 দিন বা 10 দিনের মধ্যেই আমরা খুব স্ট্রাকচার বেঁধে বের হয়ে এসেছি। আমরা আমাদের প্রয়োজনীয় যত রকমের পারমিশন ছিল গভর্নমেন্টের কাছ থেকে পেয়েছি। বিশাল রাইডার পুল বা ডেলিভারি মেকানিজম আছে সেটা তাদেরকে আমি উদ্বুদ্ধ করতে পেরেছি যে এটা আসলে একটা সার্ভিস দেওয়ার সময়। আমরা প্রত্যেকেই হয়তো বা গ্রোথ ফ্যাক্টরে যদি বলেন প্রত্যেকে ই কমার্সে হয়তো বা গ্রোথ হয়েছে, বাট ফাইন্যান্সিয়াল গেইন কিন্তু কারোরই হয়নি। বিকজ আসলে ওভারঅল ইন্ডাস্ট্রির মধ্যে আমরা যারা হাই ভ্যালু প্রোডাকশন আমরা সবাই কিন্তু একটা এসেনশিয়াল প্রোডাক্ট ডেলিভারি করার জন্য উদ্বুদ্ধ ছিলাম। তো এখানে আসলে কোনো ই কমার্স প্লেয়ারই কিন্তু তখন আসলে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করেনি। প্রত্যেকেই কিন্তু সার্ভিস দেওয়ার মানসিকতা নিয়েই কিন্তু ফিল্ডে ছিল। তো এগুলো অবশ্যই আসার কথা এবং আমার মনে হয় আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি বা আমাদের যে মোবাইল ফোনের পেনিট্রেশনটা যেভাবে 4G নেটওয়ার্ক যেভাবে পেনিট্রেট করছে, স্মার্ট হ্যান্ডসেট যেভাবে আছে, আমাদের দেশের দক্ষ জনবল যেভাবে তৈরি হচ্ছে, সেগুলো সবকিছুই কিন্তু ইন্ডিকেট করে যে আমরা নেক্সট বিগ কান্ট্রি হব। আমি যদি অন্যভাবে বলি যে ই কমার্স ইন্ডাস্ট্রিতে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এসেছে আলিবাবার মতো কোম্পানির জন্য, এটা অবশ্যই কিন্তু গভর্নমেন্টের যে একটা সুদৃঢ় কাঠামো সেটা কিন্তু বিবেচনা করেই কিন্তু একটা ফরেন কোম্পানিগুলো বাংলাদেশে ইনভেস্ট করে। এটা অবশ্যই মাত্র শুরু। আমি আশা করি যে আমাদের আলিবাবার মতো বিগ নেম বাংলাদেশের অন্যান্য ইন্ডাস্ট্রি থেকে আরো বেশি আসবে। সবকিছু কিন্তু ইন্ডিকেট করে একটা সুশাসনের দিকে, সবকিছু ইন্ডিকেট করে একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিকে। একটা ইনভেস্টর তার সিকিউর মানি ইনভেস্ট করার জন্য যে ধরনের প্যারামিটার গুলো প্রয়োজন সবগুলো কিন্তু বাংলাদেশের জন্য প্রস্তুত। তো আমার মনে হয় মাত্র যে পথ চলা শুরু হয়েছে, আমরা 2 থেকে 3 বছরের মধ্যেই কিন্তু মিডল ইনকাম যে কোনো কান্ট্রির যে কোনো ডাইনামিক্সকে আমরা ম্যানেজ করার জন্য সক্ষমতা অর্জন করব। এবং আরেকটা কথা হচ্ছে, আমি যদি দারুল বাংলাদেশের কথাই বলি, আমাদের ফুল ম্যানেজমেন্ট টিম কিন্তু বাংলাদেশি। আমরা খুব অল্প জায়গাতেই আমার মনে হয় বাংলাদেশের আছে যেখানে শুরু পথ চলার 2 থেকে 3 বছরের মধ্যেই 100% লোকাল লিডারশিপে একটা ফরেন কোম্পানি চলছে। তো এগুলো কিন্তু আসলে ইন্ডিকেট করে যে বাংলাদেশের দক্ষ জনবলের প্রতিও যেমন আপনার ফরেন কোম্পানিগুলোর আস্থা আছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার বা লিডারশিপ কোয়ালিটির উপর আস্থা আছে। এই সব কিছুই কিন্তু আসলে আমাদের সামনের দিকের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমার মনে হয় প্রস্তুতি নিচ্ছি আমাদের খুব শীঘ্রই অ্যাজ এ ইন্ডাস্ট্রি আমাদের ম্যাচিউর হব এবং কাস্টমারদের যে নিডগুলো সেগুলো অ্যাসেস করে যে বেস্ট পসিবল কাস্টমার এক্সপেরিয়েন্স দেওয়া সম্ভব সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এবং অবশ্যই এমএফএস গুলা একটা বড় ইন্ডিকেটর হিসেবে কাজ করবে আমাদের এই পথ চলাকে এগিয়ে নিয়ে যেতে। বিকজ ই কমার্সের একটা অবিসম্ভাবী সাপোর্ট কিন্তু এমএফএস এর কাছ থেকেই সবসময় আসতে হবে। সেইখান থেকে নগদ লিডার সবাই মিলে যখন কাস্টমার অ্যাকুইজিশন করতে থাকবে এবং আমাদের দেশের যে ব্যাংকিং সেক্টরের যে রিচটা সেটা ট্রেডিশনাল ব্যাংকিং সেক্টরে আমি বিশ্বাস করি কখনোই সম্ভব না। এটার জন্য এমএফএস সবচেয়ে উপযুক্ত একটা মাধ্যম। এই মাধ্যমে যত বেশি গ্রোথ হবে ইনডিরেক্টলি ই কমার্স প্ল্যাটফর্মে যারা আসবে তাদের জন্যই কিন্তু ক্ষেত্রগুলো প্রস্তুত হবে। তো আমি আপাতত এই বলেই আমার বক্তব্য শেষ করছি। পরবর্তীতে কোশ্চেন থাকলে অবশ্যই আমি আনসার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। আমরা এই ওয়েবিনারের মধ্যে দিয়ে চেয়েছি যে সরকারের সাথে স্টেক হোল্ডারদের একটি সেতু বন্ধন এবং সবাইকে একসাথে এনে কথা বলবার একটি সুযোগ তৈরি করে দেওয়ার চেষ্টা করছি। এবং সেখানে বিকাশ এসছে, সেখানে দারাজ গ্রুপ এসছে, এখানে নগদ এসছে এবং এরকম কয়েকটি শক্তিশালী কোম্পানি আমাদের সাথে জয়েন করেছে, সেজন্য ধন্যবাদ জানাই তাদেরকে। আমি এখন একটু আনতে চাই যে সকল বলে যে আমাদের উইমেন এন্টারপ্রেনারশিপ এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। উইমেন এন্টারপ্রেনারশিপে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখানে একজন যুক্ত আছেন যিনি আমাদের বিবিএফ এর সাথে, তিনি চিফ কোঅর্ডিনেটর ইন দি ইউনাইটেড কিংডম। তিনি একজন খুবই শক্তিশালী এন্টারপ্রেনিয়র, উইমেন এন্টারপ্রেনিয়র, মিস রহিমা মিয়া from United Kingdom. If you could speak.
Assalamu alaikum and good afternoon to you here from the UK. It's very exciting to hear. I'm sorry, disruption. I'm very excited to hear once again about the programs for Bangladesh, particularly with the e-commerce and bKash and the platforms that it holds. And I'm so sorry. I'm sorry No issue. No issue. Yeah. for the disruption. So I'm looking forward to obviously with the disruption so far because of COVID and the pandemic, but post-COVID, I believe that Bangladesh will not only jump forward but will move in leaps and bounds. And I too hope, inshallah, that I will be able to be a part of that, and that we together as part of BBF will also make as much advancement as we can from our side to help and support Bangladesh with its digital Bangladesh branding and bringing in people to Bangladesh. So it's a wonderful seminar. I congratulate you once again, our chair, Masud Bhai. And and all of those that are on here, we try very hard to try to support in every sector. And e-commerce is nonetheless one that I feel would be the most beneficial for the majority of Bangladeshis because it offers them, a lot of opportunities. And I know some of my friends are on this webinar, and I think Sister Shomi will also be here later. But I think it's very important that we work together. And I look forward to that, inshallah. Absolutely. And seeing you next year. I'm hoping we're planning to come next year, and with hopefully some investors into the program. So I look forward to that. Thank you. Thank you so much. for giving me Thank you so much, Mr. Emma Mia. আমি স্পেশাল গেস্টদেরকে তারপর চিফ গেস্টের কাছে যাব। তার আগে আমাদের আরেকজন স্পিকার এখানে আছেন, মিস্টার ইস্তিয়াক দোজা, who is also working very closely with BBF and also he is an entrepreneur. Mr. Istiak Doja. Assalamu Masud Bhai. Thank you very much for the opportunity. I want to say hello to the guests and everyone else who's here. E-commerce, where would we be during this pandemic without it? Okay, I think I've without Daraz or without Nogod, without the platforms like we will be completely. Since we have not been going out, we have been relying on them more and more. And yes, what Rohima Appa said was completely true. I think the next, we have concentrated on the garment sector for the last 25 years or something. Yeah. But I think the next 25 years, it will be a shift towards e-commerce. I'm actually an investor in the e-commerce sector. I have an online education platform that I invested in about 2 years ago. It's kind of iffy right now, not too many competition. But at the same time, I feel myself inspired whenever I am spending time with these young, programmers in my, in the company I invested in. It's just when you sit down with a bunch of programmers, talk about e-commerce, the possibilities that e-commerce brings to not just me as a customer or investor, but to the whole community. I think it's the next garment sector for us, basically. I don't want to take any more time. Thank you very much for the opportunity again. Good luck, guys. Rooting for you. Thank you. Thank you so much. Thank you so much, Mr. Istiak Doja. আমি এখন একটু আমাদের স্পেশাল গেস্টদের কাছে ফিরতে চাই, কারণ আমরা যেভাবে আমন্ত্রণ জানিয়েছি গেস্টদেরকে, যেমন একজন বাংলাদেশ ব্যাংক থেকে একজন রিপ্রেজেন্টেটিভ আছেন, একজন মিনিস্ট্রি অফ কমার্স থেকে রয়েছেন একজন খুবই ঊর্ধ্বতন কর্মকর্তা ডিজি WTO সেলের, এবং এখানে আমাদের মন্ত্রী মহোদয় আছেন। তার সম্পর্কে তো আর বলবার কিছু নাই। আমাদের মন্ত্রী মহোদয় মোস্তফা জব্বার, তিনি নিজেই একজন লেজেন্ড। তার সেই ছোটবেলা থেকে টেলিভিশনে তার অনুষ্ঠান আমরা দেখেছি, সেই বিষয়ে আমরা তার কাছ থেকে বক্তব্য শুনবো। তার বক্তব্য শোনার জন্যই আমি বিশ্বাস করি এখানে অনেকে যুক্ত হয়েছেন। তো আমি প্রথমেই এখন স্পেশাল গেস্টের প্যানেলে আসতে চাই খন্দকার আলী কামরান, হু ইজ DGM পেমেন্ট সেল বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংক। তাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমি এখন জনাব খন্দকার আলী কামরান আল জাহিদ তাকে বলবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। খন্দকার আলী কামরান আল জাহিদ। ধন্যবাদ।
জি, আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের আমাদের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মহোদয় এবং উপস্থিত অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তো আমাদের দেশের পেমেন্ট সিস্টেম সেক্টরে যে অগ্রগতি বিগত 1 দশক বা তার কিছু বেশি সময় ধরে হয়েছে সেটা অভাবনীয়। আমাদের দেশে বিভিন্ন রকমের আন্তঃব্যাংক লেনদেন পদ্ধতিগুলোর আমূল পরিবর্তন সাধিত হয়েছে। আপনারা যদি চেক ক্লিয়ারিং এর কথা চিন্তা করেন, এখন আমরা চেক ইমেজ বেসড ক্লিয়ারিং করছি এবং সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চেক ক্লিয়ারিং এ এখন একদিনে আমরা গ্রাহকদের টাকা পৌঁছে দিতে পারছি। পাশাপাশি আমরা চালু করেছি ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার সিস্টেম। কার্ড বেসড ট্রানজাকশনের জন্য আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে পরিচালিত হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ। এছাড়া রয়েছে তাৎক্ষণিকভাবে বড় অঙ্কের লেনদেন নিষ্পত্তির জন্য রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেম। তো সাম্প্রতিক যেই প্যান্ডেমিক, এই প্যান্ডেমিকের সময় কিন্তু আমাদের এই পেমেন্ট সিস্টেমস গুলোর একটা পরীক্ষা তারা উত্তীর্ণ করেছে। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রণোদনা প্যাকেজ, হ্যাঁ, সেখানে ইন্ডিভিজুয়াল পর্যায়েও ব্যক্তি পর্যায়ে প্রণোদনা প্রাপ্ত ইন্ডিভিজুয়াল ছিলেন, পাশাপাশি বিভিন্ন সংস্থাকে, বিভিন্ন প্রতিষ্ঠানকে, কোম্পানিকে প্রণোদনা দেওয়া হয়েছে। এই প্যাকেজগুলো কিন্তু আমরা এই প্যান্ডেমিকের ভিতরে খুব দ্রুততম সময়ে আমরা গ্রাহকদের অ্যাকাউন্টে পৌঁছে দিতে পেরেছি আমাদের এই ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে। এবং পাশাপাশি আমরা বলতে পারি যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এবং অন্যান্য যে এজেন্ট ব্যাংকিং, এইগুলোর আসলে আমূল পরিবর্তনের কারণে এখন আমরা জনগণের দোরগোড়ায় পেমেন্ট সেবাটা পৌঁছে দিতে সক্ষম হয়েছি। আর পেমেন্ট সিস্টেমস এর বিশেষ করে যে অনলাইন যে ব্যাংকিং সেবাগুলো আছে, এটা কিন্তু প্যান্ডেমিকের সময় বেশ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। যদিও চেক ক্লিয়ারিং বা অন্যান্য জিনিস ব্যবসা বন্ধ থাকার কারণে তারা সেগুলো কমে গেছিল আপনার ট্রানজাকশন, কিন্তু এই অনলাইন ব্যাংকিং এবং অনলাইন পেমেন্ট সেবাটা, বিশেষ করে ই কমার্স ট্রানজাকশন গুলো অভাবনীয়ভাবে বেড়েছে এবং সেই যে বাড়তি যে ডিমান্ডটা, সেটা আমাদের বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকগুলো এবং এই ব্যবস্থার সাথে সম্পৃক্ত যারা আছেন, পেমেন্ট সিস্টেম অপারেটর, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, এই সমস্ত এনটিটিরা সফলভাবে সেবাটা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। যে আমরা বলতে চেষ্টা করতেছি যে আমাদের যে এখন পেমেন্ট সিস্টেমস এরিনাতে আমাদের সক্ষমতাটা আসলে অ্যাট পার উইথ, মনে করেন, যে কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে। তো এই দিক দিয়ে আমরা আসলে খুবই আশাবাদী যে আমরা গ্রাহকদেরকে এবং সংশ্লিষ্ট সকলকে আন্তর্জাতিক মানের পেমেন্ট সেবা দিতে পারছি। এর পাশাপাশি আমরা অন্যান্য বিভিন্ন উদ্যোগ বাংলাদেশ ব্যাংক থেকে নিচ্ছি। তার একটা উদ্যোগ যেটা আজকের এই সভার সাথে রেলেভেন্ট, সেটা হচ্ছে যে আমাদের একটা সম্প্রতি উদ্যোগের নাম হচ্ছে যে এসপ্রো সার্ভিস, অর্থাৎ ই কমার্স ব্যবসায় আমরা একটা কমন এসপ্রো সার্ভিস চালু করার পরিকল্পনা করছি। আপনারা জানেন যে যদিও ই কমার্সের একটা বিরাট অংশের লেনদেন আমরা কিন্তু দেখি যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে। তো ক্যাশ অন ডেলিভারিতে লেনদেন হওয়ার কারণে ই কমার্স উদ্যোক্তারা এই টাকাটা পেতে দেরি হচ্ছে, ফলে যে ইকোনমিক সাইকেল সেটা ডিলে হচ্ছে। যদি এই লেনদেনগুলো আমরা অনলাইন ব্যবস্থা নিয়ে আসতে পারি, তাইলে কিন্তু উদ্যোক্তারা আরো দ্রুত এই টাকাটা ব্যবহার করতে পারবেন এবং তাদের ব্যবসার প্রসারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা রাখবে। তো এইখানে এই ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে আমরা যেটা জানতে পারলাম বা আমরা অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছ থেকে তথ্য নিয়ে বুঝতে পারলাম যে আসলে গ্রাহকের আস্থা একটা বড় ভূমিকা পালন করছে। অর্থাৎ গ্রাহক যদি মনে করছেন যে উনি যদি আপফ্রন্ট টাকা দিয়ে দেন, তাইলে তার যে প্রোডাক্টটা সেটা যদি তার চাহিদা মতো না হয়, সেই ক্ষেত্রে সে ফেরত দিতে পারবে না বা তার টাকাটা ফেরত পেতে একটা দীর্ঘসূত্রিতার ভিতরে পড়তে হবে। এই সমস্যাটা অ্যাড্রেস করার জন্য আমরা একটা ন্যাশনাল এবং কমন এসপ্রো সার্ভিসের অলরেডি একটা প্রপোজাল আমরা তৈরি করেছি, যেটা বাংলাদেশ ব্যাংকের ভিতর থেকে আমরা অনুমোদনের পর্যায়ে আছে। সেটা বাংলাদেশ ব্যাংকের কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হলেই আমরা ইন্ডাস্ট্রির সাথে শেয়ার করব এবং এটা আমরা বাস্তবায়ন করব, যাতে করে আমাদের এই ই কমার্স ব্যবসায় লেনদেনগুলো ইলেকট্রনিক্যালি, বেশিরভাগ লেনদেনই যাতে ইলেকট্রনিক্যালি হতে পারে,
সেইটা কার্যকর করার জন্য এই ব্যবস্থাটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। তো এই হচ্ছে আজকে আমার প্রাথমিক বক্তব্য। ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ সো মাচ, মিস্টার আলী কামরান। খুবই সুন্দরভাবে আপনি আপনার বক্তব্য উপস্থাপন করেছেন, এবং বিশেষ করে বাংলাদেশ ব্যাংক একটি রেগুলেটরি অথরিটি, তাদের অনেক কাজ রয়েছে। বিশেষ করে আমাদের এখানে যারা স্টেক হোল্ডার রয়েছে তারা অনেকেই বলেছে যে বাংলাদেশ ব্যাংকের একজন রিপ্রেজেন্টেটিভ আমরা এখানে হলে খুবই ভালো হবে, অনুষ্ঠানটি সার্থক হবে। সেই জন্য আপনি এসেছেন, আপনাকে ধন্যবাদ। বেটার বাংলাদেশ ফাউন্ডেশন পক্ষ থেকে, বিবিএফ গ্লোবালের পক্ষ থেকে মিস্টার আলী কামরান, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি এখন আসতে চাই আমাদের আরেকজন খুবই বিচক্ষণ এবং লার্নেড, এবং ইতিমধ্যেই অনেকেই যার কথা বলেছেন, তিনি আর কেউ নন, বাংলাদেশ সরকারের এডিশনাল সেক্রেটারি, এবং তিনি ডব্লিউটিও সেল এর ডিজি, মিনিস্ট্রি অফ কমার্স, মিস্টার হাফিজুর রহমান। জি হাফিজ ভাই, আপনার বক্তব্য খুবই বিনীতভাবে রাখবার জন্য অনুরোধ করছি। জি, I cannot hear you. হাফিজ ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। হাফিজ ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছ? দেখি আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, we cannot hear you. Yes. Hello. হাফিজ ভাই, আপনাকে শোনা যাচ্ছে না? হাফিজ ভাই, জি হাফিজ ভাই শোনা যাচ্ছিল না, এখন হ্যালো হাফিজ ভাই, we cannot hear you. সম্ভবত কোনো ডিভাইস রিলেটেড কোনো সমস্যা হয়েছে বোধহয়। I cannot hear you. আপনারা শুনতে পাচ্ছেন? বোধহয় না, শোনা না, যাচ্ছে না। হাফিজ ভাইকে শোনা যাচ্ছে না। হাফিজ ভাই, আপনি মোবাইল থেকে লগ ইন করে দেখতে পারেন। আমার মোবাইল থেকে প্রবলেম হচ্ছে, ল্যাপটপে হ্যাঁ ইস্যু। হ্যাঁ, বোধহয় সাম ইস্যুস। হ্যাঁ, টেকনোলজি এখন আমি নিজেও আই এম হ্যান্ডিক্যাপ বেসিক্যালি। হ্যাঁ, but we are learning, every day we are learning actually. জি হাফিজ ভাই, আমি কি অন্য গেস্টের কাছে যাব? আচ্ছা, হাফিজ ভাই বোধহয় একটু সমস্যা হচ্ছে। আমরা একজন গেস্টের কাছে ঘুরে আসি। আমাদের ইক্যাবের ভাইস প্রেসিডেন্ট কিছু বলতে চেয়েছিলেন শেষে। ইক্যাবের ভাইস প্রেসিডেন্ট, আপনি বোধহয় কিছু, আমি মাননীয় প্রধান অতিথির কাছে যাব, কিন্তু তার আগে আপনি বোধহয় কিছু কথা বাকি ছিল, তারপরে আমরা আবার স্পেশাল গেস্ট আমাদের হাফিজ ভাইয়ের কাছে যাব। শুনতে পাচ্ছি না যেহেতু। মিস্টার সাহাবুদ্দিন। ধন্যবাদ। বেসিক্যালি আমি ইকেবের যে কার্যক্রমটা করোনাকালীন সময়ে ওইটা হয়তো তুলে ধরলে ই কমার্সের গ্রোথটা হয়তো বা বুঝে যাবে, এই কারণে আমি এটা বলবো। করোনা পরিস্থিতির প্রথম অবস্থায় যখন আমরা সবকিছু বন্ধ হয়ে যায়, তখন ইকেব বাণিজ্য মন্ত্রণালয়, এটুআই এবং আদার্স অন্যান্য ঢাকা বিভাগীয় কমিশনার ও সরকারি বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে বিজনেস কন্টিনিউশন প্ল্যান তৈরি করে, যার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের শতাধিক কোম্পানিকে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ করে ফেলি, যাতে ই কমার্সে জনগণকে সার্ভিসটা দিতে পারে। ওই সময় আমাদের লজিস্টিক কোম্পানিগুলোর অনেক কোম্পানির এমপ্লয়িরা চলে যায়, বাট যারা ছিল তাদেরকে অ্যাকোমোডেট করে পাশাপাশি আরো নতুন রিক্রুটমেন্ট করার পরিপ্রেক্ষিতে প্রায় ডেইলি 50,000-এর মতো ওই সময় ডেলিভারি হতো।
আপনার করোনার প্রথম দিক অবস্থায়। তো সেখানে শতাধিক কোম্পানির ভিতরে আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্য যারা সরবরাহ করতেন তারা ছিলেন, পাশাপাশি আপনার মেডিসিন ও অন্যান্য প্রয়োজনীয় মেডিসিন সামগ্রী যারা প্রোভাইড করতেন তারাও ছিলেন। এর পরিপ্রেক্ষিতে দেখা গেল একটা সময় আপনার খাবারের সংকট, খাবারের রেস্টুরেন্ট গুলো বন্ধ হয়ে গেল। তখন আমরা রেস্টুরেন্টের কিচেনটাকে ওপেন করার ব্যবস্থা করাই, যার মাধ্যমে আপনার অনেকেই হোস্টেলে বা এককভাবে বাসায় থাকেন, তাদের যে খাদ্য সংকট ছিল সেটাও কিন্তু ক্রমান্বয়ে এই কিচেন গুলো থেকে ডেলিভারি দেওয়া হয়, যার পরিপ্রেক্ষিতে মানুষের বেসিক নিডটা ই কমার্স ওই সময় ফুলফিল করে। আপনার পরবর্তী ধাপে আমরা দেখি আপনার ডিজিটাল হাটের মাধ্যমে কোরবানির সময় এসে যায়, তখন আমাদের বাজারে মানুষজন গরু কিনতে যাওয়া ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। তখন আমরা নতুন আরেকটা সলিউশন নিয়ে আসি, সেটা হলো ডিজিটাল হাট, কোরবানির হাট। এর মাধ্যমে যারা সারা বছর ব্যাপী গরুগুলা বিভিন্ন অঞ্চলে আপনার লালন পালন করে বিক্রির জন্য প্রস্তুত করে, তারা ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ে যায় এগুলো কিভাবে বিক্রি করবে। তখন আমরা এই ডিজিটাল হাটের মাধ্যমে একেবারে প্রান্তিক পর্যায়ে গরু, ছাগল, মহিষ এগুলো বিক্রির ব্যবস্থা করাই। কিন্তু এটা বিক্রিটা হয়তোবা কতটুকু হলো এটা বড় কথা নয়, এটা আমরা একটা অ্যাওয়ারনেস তৈরি করতে পেরেছি, যার মাধ্যমে আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ বিভিন্ন মিডিয়া ইউজ করে আপনার বিভিন্ন উদ্যোক্তা একদম গ্রাম পর্যায়ে আপনার গরু বা কোরবানির গরু, ছাগল বিক্রি করে এ মাধ্যমে, এবং আমাদের ডিজিটাল হাটের মাধ্যমে প্রায় 27,000 গরু বিক্রি হয়। এবার আসেন এর পরবর্তী ধাপে, যখন আমের মেলা হয়, সিজন আসে, পরবর্তীতে আমরা আম মেলা শুরু করি। যে আম মেলার মাধ্যমে আপনার যেহেতু এটা একদম সিজনাল ফুড, ওই সময় যদি বিক্রি করতে না পারে এই আমগুলো সব নষ্ট হয়ে যাবে। আমরা তখন বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় আম মেলার আয়োজন করি, যেই মাধ্যমে আমের যে উৎপাদনকারী প্রান্তিক পর্যায়ে আম পৌঁছে দেওয়া সম্ভব হয় আমাদের ই কমার্স কোম্পানিগুলোর মাধ্যমে। এর পরবর্তীতে আপনার পাশাপাশি আমরা একদম প্রথম অবস্থায় আরেকটা জিনিস লক্ষ্য করি, অনেক মানুষ খাবারের কেনার মতো আর্থিক সংকটের ভিতর ছিল, যেটা অনেক আমরা যে জায়গাটাতে কাজ করি মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলা, তখন অনেকের চাকরি ছিল না, অনেকের বেতন হচ্ছিল না, তাদেরকে কিভাবে সাপোর্ট দিতে পারি। তখন আমরা মানব সেবা নামে একটা কার্যক্রম হাতে নিই, যেটার মাধ্যমে আমরা মধ্যবিত্ত শ্রেণীকে মূলত সহায়তা করি। সেই ক্ষেত্রে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, এটা পূর্ণাঙ্গভাবে ভলান্টিয়ারি সার্ভিস, কিন্তু এখানে আমাদের সাথে বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলো অংশগ্রহণ করে, বিভিন্ন ব্যক্তি পর্যায়ে কন্ট্রিবিউট করে, আমরা বুঝতে পারি আমাদের মানুষজন অত্যন্ত আবেগী এবং সহযোগিতা পরায়ণ। এরপরে আমরা ই কমার্সের ইকোসিস্টেমে যে এই সময় কাজ করতে গিয়ে অনেকগুলো প্রবলেম আইডেন্টিফাই হয়, সেগুলোকে কিভাবে সমাধান করা যায় পলিসিগত বিষয়ে আমরা বাণিজ্য মন্ত্রণালয় এবং অন্যান্য বাংলাদেশ ব্যাংক, আদার্স অন্যান্য যে মন্ত্রণালয় গেছে সেগুলোর সাথে আমরা এখন কাজ করে যাচ্ছি, যাতে পরবর্তী ধাপে এই সমস্যাগুলো থেকে উত্তীর্ণ হতে পারি। এখন এখানে একটা পয়েন্ট গুরুত্বপূর্ণ, আমরা যে জিনিসটা এখন দেখতে পাই, প্রায় ঢাকা শহর থেকে 20% মতো মানুষ গ্রামে চলে যায়। সেখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির লোকও আছেন, আবার চাকরিহারা মানুষও আছেন, কিন্তু এরা ডিজিটালি ডিভাইস কানেক্টেড মানুষ। এই লোকগুলা যখন গ্রামে চলে যায়, সেখানেও তাদের কর্মসংস্থানের সুযোগ হয়, তারা ওখান থেকেও ই কমার্সে কানেক্ট হতে পারে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে গ্রাম পর্যায়ে হয়তোবা পূর্ণাঙ্গ ব্রডব্যান্ড ফ্যাসিলিটিস নেই, অথবা 4G বা 3G ফ্যাসিলিটিস মধ্যে নেই। তো এই ক্ষেত্রে যদি আরো বেশি সম্প্রসারিত পর্যায়ে আপনার ডিজিটাল ব্রডব্যান্ড এবং 3G 4G কানেকশনটা থাকে, এই লোকগুলো আর ঢাকা শহরে খুব বেশি আসতে হবে না অনেককেই। তারা গ্রামে যে 6-7 মাসে 8 মাসে আস্তে আস্তে যে ই কমার্স বা গ্রাম পর্যায়ে যে কার্যক্রমগুলা সেগুলোর সাথে কানেক্টেড হচ্ছে, তারাও এই প্ল্যাটফর্মগুলো ইউজ করে ডিজিটাল বিজনেস কানেক্ট থাকতে পারবে। এক্ষেত্রে মাননীয় মন্ত্রী এখানে আছেন, আমাদের অনুরোধ থাকবে বর্তমান সরকার যেভাবে ডিজিটালাইজেশন করতেছে, সেখানে আরো বেশি পরিমাণ যাতে গ্রামের প্রান্তিক পর্যায়ে ব্রডব্যান্ড ফ্যাসিলিটিসটা আরো প্রসারিত করা হয় এবং বাড়িয়ে দেওয়া। থ্যাংক ইউ মিস্টার শাহাবুদ্দিন, আপনি ই কমার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, আপনি এটা নিয়ে গবেষণা করেন এবং আপনার সেই গবেষণা থেকেই আপনি কথা বলেছেন। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন যান্ত্রিক কিছু ত্রুটি হচ্ছিল, আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় এডিশনাল সেক্রেটারি এবং WTSL এর ডিজি জনাব হাফিজুর রহমান,
জি হাফিজ ভাই প্লিজ যদি আসসালামু আলাইকুম। হ্যাঁ মাসুদ ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? I can hear you very well. Fantastic now. Yes. আচ্ছা, থ্যাংক ইউ। আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি যে আমার ল্যাপটপে সাউন্ড সিস্টেমে একটু সমস্যা হয়েছে, আমি কানেক্ট Correct. করতে পারিনি। It's আমি very usual. আজকের এই বিবিএফ ই কমার্স সামিট, আজকের এই অনুষ্ঠানের আমাদের সম্মানিত প্রধান অতিথি মাননীয় মন্ত্রী জনাব মোস্তফা জব্বার, যাকে আমি খুব ছোটবেলা থেকেই চিনি, যিনি মানে বিজয় সফটওয়্যার দিয়ে আমার বাংলা লেখা শুরু। তো মাননীয় মন্ত্রী মহোদয়, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিভিন্ন সংস্থা থেকে, সরকারি সংস্থা থেকে এবং ই কমার্স এবং পেমেন্ট সিস্টেম সংশ্লিষ্ট সংস্থা থেকে যারা জয়েন করেছেন, আমি সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি খুব সংক্ষেপে বলতে শুরু করছি। প্রথমে আমি, যেহেতু আজকে 16ই ডিসেম্বর, আগামীকাল রাত বেরোলেই, আমি প্রথমেই আমার শ্রদ্ধা জানাচ্ছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি, এবং একই সাথে স্বাধীনতা যুদ্ধে যে 30 লক্ষ শহীদ হয়েছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আত্মত্যাগ করেছেন তাদের সকলের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। আমাদের বক্তাগণ যারা ইতিমধ্যে কথা বলেছেন, অনেকেই ই কমার্স বিষয়ে কোভিড-19 রেফারেন্সটা দিয়ে আমাদের অভিজ্ঞতাটাকে আসলে কিভাবে কোভিড-19 ই কমার্সকে চাঙ্গা করেছে সে বিষয়টা তুলেছেন। আমি খুব কাছে থেকে কোভিড-19 প্যান্ডেমিক চলাকালে ই কমার্সের সাথে কাজ করেছিলাম, সেজন্য আমি একটু অভিজ্ঞতা বর্ণনা করব, পরে আমি অন্য কথাগুলি বলবো। আমরা কিন্তু খুব একটা আনইউজুয়াল সিচুয়েশনে আমাদের অফিসের কাজকর্ম কিন্তু আনইউজুয়ালি করেছি। বিশেষ করে কোভিড-19 সময়ে এমন কিছু সার্কুলার, এমন কিছু চিঠিপত্র আমাদেরকে ইস্যু করতে হয়েছে যেটা নর্মাল অফিস টাইমে করতে গেলে বেশ কিছু সময় লাগে। একটা পদ্ধতি অবলম্বন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে করতে হয়। আমরা অনেক চিঠিপত্র করেছি কোনো ধরনের অনুমোদন ছাড়া, শুধু মৌখিক অনুমোদন নিয়ে আমার বাসায় বসে বসে কাজ করতে হয়েছিল তখন। সেটা আমাদের সরকারি চাকরিতে একটা অত্যন্ত আনইউজুয়াল সিচুয়েশন, এবং সেটা আমরা করেছি। তখন যেটা হয়েছিল যে সেটা আমরা ফিল্ড লেভেলের, যেমন জেলা প্রশাসন, তারপরে পুলিশ প্রশাসন, এসপি যারা ছিল, প্রত্যেকের সাথে সার্বক্ষণিক আমাদেরকে একটু যোগাযোগ রক্ষা করতে হয়েছিল, কারণ প্রতিটি জায়গায় যারা ডেলিভারি দিতে যাচ্ছিল ই কমার্সের তাদেরকে বাধা দেওয়া হচ্ছিল। আমরা ফোন করে করে তাদেরকে সেই জায়গাগুলি, অবস্টাকলগুলি দূর করার চেষ্টা করেছি। কোভিড-19 আমরা মনে করি যে আমাদের ই কমার্সের জন্য শুধু না, আনইউজুয়াল সিচুয়েশনে, প্যান্ডেমিকের মতো সিচুয়েশনে, জাতীয় দুর্যোগে কিভাবে ই কমার্সকে কাজে লাগিয়ে এই সমস্যাগুলি থেকে ওভারকাম করা যায় সেই বিষয়টা আমাদেরকে শিক্ষা দিয়েছে। আপনারা লক্ষ্য করেছেন যে ইতিমধ্যে আমরা আরো বেশ কিছু কাজে ই কমার্সকে ব্যবহার করেছি, যেমন যখন আমাদের সবজি, তরমুজ প্রোডাকশনের সময় নষ্ট হয়ে যাচ্ছিল, তখন আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করেছি ই কমার্সের মাধ্যমে সেগুলি বিক্রি করা। এর পরবর্তীতে আপনারা লক্ষ্য করেছেন যে আমের সিজনে আমরা একটা ক্যাম্পেইন করেছিলাম, আমের মেলা সারা বেলা, ই কমার্সের মাধ্যমে, ই কমার্সের সারা বেলা। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা যে ভয়টা পেয়েছিলাম যে এবার আম চাষিরা তাদের ফলনের হয়তো ভালো মূল্য পাবে না, কিন্তু ইন্টারেস্টিংলি এবারই তারা অন্যান্য বছরের চেয়ে তুলনামূলকভাবে ভালো দাম পেয়েছে, এবং সেই ই কমার্সের কারণে। সর্বশেষ আমরা যে আপনারা ডিজিটাল গরুর হাটের বিষয়টি দেখেছেন, সেটিও একটি ইউনিক বিষয় যে এই প্যান্ডেমিকের সময় কিভাবে মানুষের চাহিদা পূরণ করা সম্ভব হয়। এবং রিসেন্টলি আমরা পেঁয়াজ নিয়ে আরেকটি কাজ করেছি, যেটি যে মানুষের অত্যন্ত কমপ্লেইনের জায়গা ছিল যে বেশি দামে পেঁয়াজ কিনতে হয়, পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। আমরা ই কমার্সের মধ্যে পেঁয়াজকে অ্যাভেলেবেল করে, টিসিবি কখনোই অন্য কারোর মাধ্যমে পেঁয়াজ বিক্রি করেনি, প্রথম টিসিবি ই কমার্সের মাধ্যমে, প্রাইভেট সেক্টরের মাধ্যমে তার পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে, এবং সেটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে এবং মার্কেটটা অনেকটা স্টেবল হয়েছিল। ই কমার্স আমাদেরকে এই প্যান্ডেমিকের সময় নতুন করে পথ দেখিয়েছে আসলে কিভাবে অর্থনীতিকে চাঙ্গা রাখা যায়, মানুষের নিত্য নৈমিত্তিক চাহিদাটাকে পূরণ করা যায়। আপনারা জানেন যে ডিজিটাল কমার্স পলিসি, ন্যাশনাল ডিজিটাল কমার্স পলিসি 2018, এই পলিসিটি তৈরি করা হয়েছে। প্রথমে
আমাদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় আইসিটি ডিভিশন থেকে সেটি আমাদেরকে হস্তান্তর করা হয়েছিল, তৈরি করে ক্যাবিনেটে যাওয়ার পর সেটি বাণিজ্য মন্ত্রণালয়ে দেওয়া হয়। এইটি ডিজিটাল কমার্সকে কিভাবে প্রমোট করা যায় সেই রাস্তাটা আমাদেরকে দেখিয়েছে এবং ওখানে কিছু গাইডলাইন আছে। 2020-তে আমরা সেই ডিজিটাল কমার্স পলিসির একটা সংশোধনী এনেছি, যেটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে 100% ফরেন ইনভেস্টমেন্টকে অ্যালাউ করার জন্য। এবং রিসেন্টলি আমরা কাজ করছি যে ই কমার্সের সাম্প্রতিক কিছু সমস্যা দেখা দিচ্ছে, যে ডেলিভারি নিয়ে টাইমলি ডেলিভারি দিতে না পারা, কিছু কমপ্লেন সৃষ্টি হচ্ছে, ঠিক মতো প্রোডাক্ট যখন অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়, ডিসপ্লে করা হয় জায়গাগুলিতে, কাস্টমারের সাথে একটা গ্যাপ থেকে যায়। সেজন্য আমরা একটা এসওপি নিয়ে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর নিয়ে কাজ করছি। আমরা আশা করছি যে আগামী সপ্তাহে আমরা খসড়াটা নিয়ে আমাদের স্টেক হোল্ডারদের সাথে আমরা সেটা আলোচনা করতে পারবো এবং খুব শীঘ্রই আমরা মন্ত্রিসভায় অনুমোদন নিয়ে সেটি বাস্তবায়ন করতে পারবো। আমরা আরেকটি কাজ করছি যে একদম মানে ই কমার্সে মফস্বল পর্যায়েও যেন জনবল তৈরি করা সম্ভব হয়। আমরা ই কমার্সের ডিমান্ড অনুযায়ী দেখেছি যে প্রচুর মানুষ ই কমার্স করতে চায় এবং তাদেরকে সক্ষম জনবল হিসাবে গড়ে তোলার জন্য, নট অনলি দ্যাট যে ইন্ডিভিজুয়ালি তারা ব্যবসা করবে, এক্সিস্টিং যে সমস্ত বিজনেস গুলি আছে, ই কমার্স এন্টিটি গুলি আছে, তাদের জন্য কিন্তু লার্নড জনবলটা দরকার, সক্ষম জনবল দরকার, যারা তাতে ভালোভাবে কাজ করতে পারে। সেজন্য আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের একটা প্রকল্প নিয়েছে, ই বাণিজ্য করব, নিজের ব্যবসা করব, এটা হলো প্রকল্পের নাম। আমরা এখন একেবারে প্রত্যন্ত অঞ্চলে উপজেলা পর্যায়ে উপজেলার বিভিন্ন ডিজিটাল ল্যাবকে কাজে লাগিয়ে, আমরা ইউএনও সাহেবদেরকে, ডিসি সাহেবদেরকে কাজে লাগিয়ে আমরা ওখানে প্রশিক্ষণ দিচ্ছি, রেগুলার প্রশিক্ষণ দিচ্ছি। আমরা অনেকদিন ভার্চুয়ালি প্রশিক্ষণ দিয়েছি, এখনো একটা মিক্সড হাইব্রিড সিস্টেমে ভার্চুয়াল প্লাস ফিজিক্যাল উপস্থিতিতে এই প্রশিক্ষণটি দিচ্ছি। প্রাথমিকভাবে আমরা 5,000-কে এই জুনের মধ্যে প্রশিক্ষণ দেব, 5,000 উদ্যোক্তাকে। ইতিমধ্যে প্রায় 2,500 উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং এই প্রকল্পটি একটা রিভিশন চলছে যে 12,000 উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। এটার সাথে আরো দুটো বিষয় ইনক্লুড করা হয়েছে। একটি হলো এমশপ নামে, একশপের কথা আপনারা জানেন, যে এমশপ নামে একটি মার্কেট প্লেস তৈরি করা হবে, যেটাতে আমাদের প্রশিক্ষণার্থী যারা প্রশিক্ষণ গ্রহণ করার পরে অনায়াসে যাতে তারা ব্যবসা শুরু করতে পারে। এবং ওখানে আরেকটি বিষয় রাখা হয়েছে যে আফটার ট্রেনিং সাপোর্ট সেন্টার, কোনো উদ্যোক্তা যদি বিজনেস করতে যেয়ে কোনো সমস্যায় পড়ে, তাকে যেন সার্বক্ষণিক একটা সাপোর্ট দেওয়া যায়, সেই বিষয়টি ওখানে রাখা হয়েছে। এই হলো আমাদের কাজ। আমি আর একটি বিষয় বলবো, সেটা হলো যে এখানে বিদেশি ইনভেস্টমেন্টের বিষয় আছে, যে আমরা লোকালি আমাদের ই কমার্স এন্টিটি গুলি কিন্তু ব্যাংক থেকে ইনভেস্টমেন্ট গ্রহণ করতে খুব একটা পারে না। রিসেন্টলি ব্র্যাক ব্যাংক এবং প্রাইম ব্যাংক সহ কয়েকটা ব্যাংক এগিয়ে এসেছে, তারা কিছু লোন দিচ্ছে। কিন্তু এতদিন আমরা অধিকাংশ ই কমার্স এন্টিটিকে শুনেছি যে তারা ব্যাংক তাদেরকে ক্রেডিটর মনে করে না, ব্যাংক তাদেরকে কোনো লোন দেয় না। এমনকি তারা যে স্টক মার্কেট, শেয়ার মার্কেট থেকে তারা কোনো কি বলে বিনিয়োগ নিতে পারে না, কারণ শেয়ার মার্কেট তাদের সেভাবে লিস্টেড করে না এবং মার্কেটে ফ্লোট করতে দেয় না। এছাড়া অন্যান্য যে সমস্ত ফিনান্সিয়াল ইনস্টিটিউট আছে, তার মধ্যে রিসেন্টলি আইডিএলসি এগিয়ে এসেছে, তারা কিছুটা সাপোর্ট দিচ্ছে, কিন্তু অধিকাংশ ফিনান্সিয়াল ইনস্টিটিউট কিন্তু এখনো সাপোর্ট দিচ্ছে না। ফলে ই কমার্স উদ্যোক্তাদের আইদার নিজের অর্থে, পারিবারিক অর্থে, অথবা বিদেশ থেকে সরাসরি যদি কোনো ইনভেস্টমেন্ট তারা জোগাড় করতে পারে, সেটা দিয়ে কিন্তু তারা ব্যবসাটা করছে। এখন এই বিদেশি অর্থ, এফডিআই কিন্তু ইম্পর্টেন্ট আমাদের ই কমার্সের জন্য, এবং সেটার জন্য যেটা দরকার আমরা মনে করি যে আমাদের ই কমার্স প্রতিষ্ঠান যেগুলি আছে এগুলির সক্ষমতা বৃদ্ধি করা, আমি যেটাকে গ্রস ল্যাঙ্গুয়েজে বলি যে ম্যাচুরিটি বাড়ানো ইন অল সেটস, ডেলিভারিতে, অর্ডার গ্রহণ করা, ডিসপ্লেতে, কাস্টমার সার্ভিসে, প্রোডাক্ট রিটার্ন, রিফান্ড পলিসি, এভরি জায়গায় তাদের সক্ষমতাটা আরো বাড়াতে হবে। আমরা পেমেন্ট সিস্টেম নিয়ে একটা বড় একটা সমস্যা আছে। আমরা বলে থাকি যে কাস্টমার পেমেন্ট সিস্টেমের প্রতি আস্থাশীল না, পরে ভার্চুয়াল পেমেন্ট যেটা অনলাইন পেমেন্ট সেটাতে যেতে চায় না, সিউডিতে তারা বেশি আস্থাবোধ করে। আমার যেটা মনে হয় যে পেমেন্ট সিস্টেমের প্রতি কিন্তু তাদের আস্থা কম না, যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বিকাশ, এগুলির প্রতি তাদের আস্থার সংকটটা হলো ই কমার্স প্রতিষ্ঠানের প্রতি, যে হ্যাঁ আমি পেমেন্টটা দিলাম, পেমেন্টটা দিয়ে আমার প্রোডাক্টটা ঠিক মতো পাবো কিনা, সেই জায়গাটা, সেই আস্থাটা আমাদেরকে বাড়াতে হবে। আমাদের সমস্যা আছে ডেলিভারি সিস্টেমে একটু
আমার মনে হয় যে আজকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, পোস্টাল সার্ভিস যেহেতু স্যারের নিয়ন্ত্রণে, সুতরাং পোস্টাল সার্ভিসে যাদের নেটওয়ার্ক আছে একেবারেই রুট লেভেল পর্যন্ত, সবচেয়ে আমাদের ইভেন কুরিয়ার সার্ভিসও সেই পর্যায়ে যেতে পারে না, কিন্তু পোস্টালের আছে। পোস্টাল সার্ভিসটাকে যদি আমরা ডেলিভারি সিস্টেমে ইন্টিগ্রেট করতে পারি তাহলে আমাদের সবচেয়ে বেশি লাভ হবে। উন্নত দেশগুলি তাই করেছে, অস্ট্রেলিয়া, ইউএসএ, তারা কিন্তু মোস্টলি পোস্টালকে ইউএস করেই অ্যামাজনের ম্যাক্সিমাম ব্যবসা হয়, অস্ট্রেলিয়ার ই কমার্স ব্যবসা হয়ে থাকে। সুতরাং পোস্টাল সিস্টেমটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, এটা অলরেডি কাজ শুরু করেছে, আর যত দ্রুত আমরা এটাকে ইন্টিগ্রেট করতে পারবো ততটা আমাদের জন্য ভালো হবে। আমাদের আলী কামরান সাহেব এসকো সার্ভিসের কথা বলেছেন, আমি অত্যন্ত আনন্দিত এই শব্দটা শুনে, যে আমরা অনেকদিনই বলতেছিলাম যে এখানে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মাঝখানে একটা ইন্স্যুরেন্স সিস্টেমের মতো কে কাজ করবে। আমি টাকা দিলাম কিন্তু প্রোডাক্ট পাবো না, আবার যিনি প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছেন সিওডির মাধ্যমে ডেলিভারি ম্যান টাকাটা গ্রহণ করছেন, তাকে ঠিক মতো পৌঁছে দিচ্ছেন কি দিচ্ছেন না, এই সমস্যায় তারা ভোগেন। এখানে মাঝখানে অবশ্যই এসকো সার্ভিসটা যদি চালু হয় তাহলে তাদের জন্য, উভয় পক্ষের জন্য একটা ভালো জায়গা হবে এবং কাস্টমার উদ্যোক্তা সবার জন্য আস্থার একটা জায়গা হবে এবং আমাদের ই কমার্সটা আরো অনেক সামনে এগিয়ে যেতে পারবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আমি এ পর্যন্ত, পরে যদি কোনো প্রসঙ্গ আসে তাহলে আমি কথা বলবো। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার হাফিজুর রহমান, আপনি খুবই ইনসাইটফুল এবং আমি বলবো যে একদম ভেতরের কথাগুলো আপনি বলেছেন। এবং আমরা যে এক্সপিরিয়েন্স করছি প্রত্যেকদিন, বিশেষ করে ই কমার্স কোম্পানিগুলো তারা কিভাবে আরো স্ট্রেনথেন করতে পারে। আজকে আমরা বিশেষ করে বিডার একজন এক্সিকিউটিভ চেয়ারম্যান, এক্সিকিউটিভ মেম্বারকে দাওয়াত দিচ্ছিলাম, উনি একটা ইমার্জেন্সির জন্য উনি থাকতে পারেনি, এবং আপনি যেটা বলেছেন যে এফডিআই এটি ই কমার্সকে সাপোর্ট করতে পারে, এবং আমরা বিবিএফও কিন্তু এফডিআই বিডার সাথে কাজ করি, খুবই ঘনিষ্ঠভাবে বিডার সাথে আমরা কাজ করি, এবং আমরা বিশ্বাস করি এফডিআই এখন নিয়ে আসার জন্য আমাদের বিডা একটি শক্তিশালী সংগঠন তারা কাজ করে, এবং বিশেষ করে স্টার্ট আপদের জন্য, বা আপনি যেটা বলছেন যে ই কমার্সকে সাপোর্ট করার জন্য এফডিআই একটি সাপোর্টিং হতে পারে। থ্যাংক ইউ সো মাচ। তো আমি এখন আজকে এমন একটি রাতে কথা বলছি যে আজকে 12টার পরে 16ই ডিসেম্বর, অর্থাৎ আমাদের বাংলাদেশের স্বাধীনতা, বিজয়, এগুলো কিন্তু আমাদের খুবই, আমি বলবো যে আমাদের জীবন ঘনিষ্ঠ। আমরা যদি আজকে স্বাধীন না হতো তাহলে আমরা যারা এখানে বসে আছি আমরা বসে থাকতে পারতাম না। সেই জায়গায় আজকে আমাদের মাননীয় মন্ত্রী হয়েছেন, আমি যেখানে বসে আছি সেখানে থাকতে পারতাম না। এখানে আমাদের একজন এডিশনাল সেক্রেটারি রয়েছেন, বাংলাদেশ ব্যাংকের একজন ডিজিএম রয়েছেন, এবং বিভিন্ন লেয়ারে যারা এন্টারপ্রেনিউর হয়েছে তারা আসতে পারতো না। সেই জন্য আমাদের বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের বিজয়, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, এসব কিছু মিলিয়ে আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা নিহত হয়েছেন, যারা আত্মাহুতি দিয়েছেন, এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সকলের প্রতি আজকের এই রাতে, এবং আমাদের দেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, যার জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতাই হতো কিনা সন্দেহ ছিল, সেই মহান নেতার প্রতি সম্মান জানাই, এবং স্বাধীনতা যুদ্ধে নিহত সকলের প্রতি, এবং যারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি পর্যায়ে যাদের অবদান রয়েছে, প্রত্যেকের প্রতি এই রাতে আমি সশ্রদ্ধ চিত্তে আমি তাদেরকে স্মরণ করি এবং সালাম জানাই। এই মুহূর্তে আমি আমন্ত্রণ জানাতে চাই, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের অনুষ্ঠান যাকে ঘিরে, আমাদের মাননীয় মন্ত্রী প্রধান অতিথি আজকের অনুষ্ঠানে, যিনি অত্যন্ত ব্যস্ত। আজকে আগামীকালকে 16ই ডিসেম্বর, কিন্তু আজকের রাতটি কিন্তু তার জন্য অত্যন্ত ব্যস্ততম সময়। কিন্তু আমি বলি হি ইজ এ ম্যান অফ অ্যাবসলিউট কমিটমেন্ট। আই স্যালিউট হিম, বিকজ অনেক ব্যস্ততা থাকা সত্ত্বেও তিনি বলতে পারতেন যে মাসুদ সাহেব, আমার তো ব্যস্ততা আছে, আমি থাকতে পারবো না। দি লেভেল অফ কমিটমেন্ট ইউ হ্যাভ শোন স্যার, থ্যাংক ইউ সো মাচ। এবং এর আগের অনুষ্ঠানেও ডিজিটাল বাংলাদেশ, এর আগে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, সেখানেও মাননীয় মন্ত্রী প্রধান অতিথি ছিলেন। তার সম্পর্কে তো আর কোনো বিশেষণেরই প্রয়োজন নেই, তিনি যখন কথা বলেন মনে হয় আওয়ার্স টুগেদার তার কথা শুনি। আজকের যে অনুষ্ঠানের যে টাইটেলটি যুক্ত করা হয়েছে সেই বিষয়েও তিনি অত্যন্ত, আমি বলবো যে এক্সপার্ট একজন পার্সোনালিটি, এবং বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী মোস্তফা জব্বার, তিনি একজন উদ্ভাবক, তাকে নিয়ে আমরা গর্বিত। জনাব মোস্তফা জব্বার, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ মাসুদ খান সাহেব। আমি এতক্ষণ যাবৎ মুগ্ধ হয়ে আলোচনা শুনছিলাম, এবং প্রত্যেকেই তার দৃষ্টিভঙ্গি থেকে সুন্দরভাবে বিষয়গুলো উপস্থাপন করেছেন। আমি বিশেষ করে ধন্যবাদ দেই
আমাদের সর্বশেষ বক্তা যিনি ছিলেন হাফিজুর রহমান সাহেব, এরকম একটি তথ্যবহুল আলোচনা শোনার জন্য আমি অপেক্ষা করছিলাম অনেকদিন যাবৎ। কারণ আমরা যখন ডিজিটাল নিরাপত্তা আইনের পাশাপাশি ডিজিটাল কমার্স নীতিমালা, আইসিটি নীতিমালা এগুলো প্রণয়ন করি, এই কাজগুলো শুরু করেছি আমি অবশ্য অনেক আগে, প্রায় 14-15 সালের দিকে শুরু করেছিলাম। কিন্তু সামহাউ কেমন করে জানি আমি যখন মন্ত্রীর দায়িত্ব নিলাম তখন আইসা আমার ঘাড়েই পড়লো এটা মন্ত্রিসভা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। এবং হাফিজুর রহমান সাহেব যে সংশোধনীর কথা বললেন, এই সংশোধনীটাও এটার জন্য অ্যাকচুয়ালি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের মাননীয় তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের, কারণ এটা আমাদের তখন চোখে পড়ে নাই যখন আমরা নীতিমালাটা তৈরি করি, যে আমাদের জাতীয় বিনিয়োগ নীতিমালায় আছে শতভাগ বিদেশি বিনিয়োগ অ্যালাউড, অথচ আমরা একটা এই ডিজিটাল কমার্স নীতিমালায় এটাকে সংকুচিত করতে পারি না। জাতীয় নীতিমালা অলওয়েজ উপরে থাকে, সেই কারণে ওনাদেরকে এই সংশোধনীটা করতে হয়েছে। তবে আজকে খুশি হয়েছে যে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় এই ডিজিটাল কমার্স তার দায়িত্ব গ্রহণ করেছে বলে আমার মনে হচ্ছে। এটা একটা সুখবর। দীর্ঘদিন যাবৎ আসলে আমরা এই বিষয়টা বলে আসছিলাম। আমার ইক্যাবের বন্ধুরা যখন বলতেন, যখন আমরা আমাদের মিনিস্ট্রিতে কথা বলতাম, আমরা বলতাম যে বাণিজ্য মন্ত্রণালয় আছে, এখন যে এটা বাণিজ্য মন্ত্রণালয়, এইটাই আসলে ডিজিটাল বাণিজ্য মন্ত্রণালয়। তার কারণটা আমি খুব স্পষ্ট করে বুঝি, যেটা আমরা ই কমার্স বলছি, আসলে বাণিজ্য বলতেই বোঝাবে ই কমার্স। এবং আমার মনে হয় তখন ই শব্দটারই দরকার নাই, বাণিজ্য মানেই হবে ডিজিটাল বাণিজ্য। আমরা ইতিমধ্যে কিন্তু সেই নমুনার মধ্যে এসেছি। আমাদের অনেকেরই ধারণা ছিল যে আমরা বোধহয় বহুদিন লাগিয়ে দেব এই পর্যায় পর্যন্ত আসতে। তো এইবার প্যান্ডেমিকে আসার পরে বোধহয় আমাদের সেই সব ধারণা বদলে যাওয়ার একদম পূর্ণাঙ্গ লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, শুরুতে আমি আসলে আমাদের মাসুদ খান সাহেব যথার্থ বলেছেন, আজকের মানে দিন থেকে রাত এবং কালকের পর্যন্ত এই পুরো সময়টা আমাদের বয়সী যারা, তাদের জন্য কেবলমাত্র আনন্দ উল্লাসের নয়, আমাদের জন্য কিন্তু অনেক স্মৃতি, অনেক মানে নিজেকে মনে হয় যে এই সময়টা দেখে যাব, এটাও বোধহয় চিন্তা ভাবনা করে নেই। আর আমাদের জন্য এমনিতে ডিসেম্বর মাসটা ওভারঅল একটু ভিন্ন মাত্রা নিয়ে আসে। আমি স্মরণ করি যে আমাদের আজকে যেমনি মুজিব বর্ষ, এই মুজিব বর্ষের একেবারে বঙ্গবন্ধুর এই ডিসেম্বর মাসের স্মৃতির কথাই শুরু করি। তিনি 5ই ডিসেম্বর 1969 পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ এই ঘোষণাটা দিয়ে আসলে ডিসেম্বর মাসটা শুরু করেছিলেন। এর মধ্যে আপনারা লক্ষ্য করলেন যে আমরা এই 10ই ডিসেম্বর আমাদের স্বপ্নের পদ্মা সেতু তার সর্বশেষ স্প্যানটা জোড়া দিয়ে আসলে সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছি যে বাঙালি কি জাতি। ঠিক একইভাবে 12ই ডিসেম্বর আমাদের জন্য আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। সেই দিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছিলেন। এর মধ্যে শোকাবহ 14ই ডিসেম্বর আমরা গতকাল অতিক্রম করলাম। আমাদের দেশের সূর্য সন্তানরা সেই দিন শহীদ হয়েছেন। আমার ব্যক্তিগত দিক থেকে অপূরণীয় ক্ষতি আছে, কারণ আমি এই বুদ্ধিজীবী হত্যা দিবসে আমার প্রিয় শিক্ষকদেরকে হারিয়েছি। যেই অভাব বাংলাদেশ কোনোদিন পূরণ করতে পারবে না। আমার যে শিক্ষকরা এই পাকিস্তানি ঘাতকদের হাতে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের জায়গা পূরণ করার মতন জায়গা নেই। তারপরে আছে আমাদের 16ই ডিসেম্বর। ব্যক্তিগত জীবনেও আমার আসলে একটি অসাধারণ সময়। 9ই ডিসেম্বর
আমি আমার জীবনে বাবা হই, এটা আমার জন্য খুব স্মরণীয় ঘটনা। এবং 24শে ডিসেম্বর আমার জন্য আরেকটি স্মরণীয় ঘটনা। তার কারণ হচ্ছে 24শে ডিসেম্বর আমি প্রথম ঢাকার কাছে গাজীপুরে একটা কম্পিউটার ভিত্তিক স্কুল চালু করি 1999 সালে। তখন বাংলাদেশে কেউ ভাবতে পারে নাই যে কেজি ক্লাস, প্লে গ্রুপ 1, 2, 3, 4, 5 এই ধরনের ক্লাসের বাচ্চারা কম্পিউটার দিয়ে লেখাপড়া করতে পারে অথবা কম্পিউটারের বাটন টিপতে পারে। এটা কল্পনারও বোধহয় বাইরে ছিল, কিন্তু দুঃসাহসটা আমি করেছিলাম এবং সেই দুঃসাহসের ফসল যেটি দাঁড়িয়ে গেছে সেটি হচ্ছে এখন অন্তত ক্লাস 5 পর্যন্ত ছেলে মেয়েরা বই ছাড়া লেখাপড়া করতে পারে। তার আসলে কাগজের বইয়ের দরকার নাই, ডিজিটাল ডিভাইস তার জন্য যথেষ্ট। এই লড়াইটা আমার সেই থেকে অব্যাহত আছে। এই বছর আমার জন্য আরেকটু বড় অর্জন যেটি, সেটি হচ্ছে যে আমরা এই প্যান্ডেমিকের সময়ে আমরা এটা ফ্রি করে দিয়েছিলাম এবং এটার লক্ষ লক্ষ ডাউনলোড আমাকে দেখিয়ে দিয়েছে যে আসলে বাংলাদেশের মানুষ কত দ্রুত প্রযুক্তি গ্রহণ করতে পারে। এই প্রযুক্তি গ্রহণ করার সময়টাতে আমি আসলে একটু স্মৃতিকাতর হয়ে যাই। আমার অনেক সহযোদ্ধা শহীদ হয়েছে, অনেক সহযোদ্ধা এখনো বেঁচে আছে, কিন্তু বাংলাদেশের এক অদ্ভুত চরিত্র, সেটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছিল, সরাসরি সশস্ত্র যুদ্ধে যারা অংশ নিয়েছিল, তারা অতি সাধারণ মানুষ ছিল এবং আমার নিজের হিসাবে কেবলমাত্র কিছু আলবদর রাজাকার জামাতের লোক ছাড়া বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক আসলে 71-এর মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। কেউ আমার মায়ের মতন বঙ্গবন্ধুর জন্য 9 মাস রোজা রেখেছে, কেউ আমাদের জন্য খাবারের জোগাড় করেছে, থাকার জায়গা করে দিয়েছে, কেউ অস্ত্র বহন করেছে। আমি জাস্ট কিছুদিন আগে আমার ডাক বিভাগে গিয়েছিলাম এবং সেইখানে আমি শুনছিলাম যে ডাক বিভাগের অন্তত পক্ষে 200 ডাক পিয়ন, যে ডাক পিয়নরা তখন বোধহয় 200-300 টাকা মাসিক বেতনে চাকরি করে, তারা চিঠির ব্যাগের ভিতরে করে মুক্তিযোদ্ধাদের জন্য অস্ত্র বহন করে নিয়ে বেরোতো। সুতরাং মানুষ কতভাবে যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে সেটা বোধহয় হিসাব করে বলা সম্ভব হবে না। সেই সময়টাতে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে এই মুজিব বর্ষের এই দিনে আমরা ডিজিটাল বাণিজ্য নিয়ে কথাবার্তা বলছি। এই জন্য আয়োজক হিসেবে মাসুদ খান আপনাকে অনেক ধন্যবাদ এবং অন্যান্য করেছেন তাদের প্রত্যেককেই ধন্যবাদ। আমি যে বিষয়টা শুধুমাত্র বলবো, যখন আমরা বিশেষ করে বাণিজ্যের ডিজিটাল রূপান্তরের কথা বলছিলাম, তখন কিন্তু কারো পক্ষে বিশ্বাস করানো কঠিন ছিল। আমরা বিশ্বাস করাতে পারি নাই যে এইভাবে ব্যবসা হতে পারে, কারণ দেখি নাই, শুনি নাই, কেবলমাত্র ছবি দেখলাম এবং শোরুম নাই, তারপরে হাতে ধইরা দেখতে পারবো না এটার ওজন কতটুকু হয়েছে অথবা বাঁকা চোরা কিনা, এসব কিছুই দেখতে পারবো না, তারপরে আবার কেনাকাটা করে ফেলবো, এটা কল্পনাও করা যেতে পারতো না। এবং বিশেষ করে আমার মনে আছে, শিপন আছে ই ক্যাবের, আমরা যখন ই ক্যাব তৈরি করতে যাই তখন এইটা আবার তথ্য প্রযুক্তির সাথে সম্পর্কযুক্ত একটা ট্রেড বডি হতে পারে, এটাও বিশ্বাস করাতে পারি নাই। যাই হোক, আমি একটু ধন্যবাদ দেই আমাদের সাবেক বাণিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমেদকে। আমার স্পষ্ট মনে আছে তোফায়েল আহমেদ সাহেব আমার এমনিতে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার নেতা ছিলেন না, তিনি আমি যখন এই ই ক্যাবের বিষয় নিয়ে ওনার কাছে যাই, ইনফ্যাক্ট সংসদের লিফটে উঠবেন তিনি, আমিও কি কারণে বোধহয় অর্থমন্ত্রীর কাছে গিয়েছিলাম, দেখা হওয়ার পরে উনি জিজ্ঞেস করছেন, এই তুমি কি একটা নতুন সংগঠনের কথা বলছো ই ক্যাব, এই ই ক্যাব দিয়ে কি হবে? তা আমি তোফায়েল ভাইকে বললাম যে তোফায়েল ভাই, আপনার যে বাণিজ্য আছে
এই বাণিজ্য পুরাটাই ডিজিটাল করে ফেলবো। বলে তুমি তো সবই কও ডিজিটাল, তোমার তো আর কিচ্ছু নাই, যা বলা হয় তাই তুমি ডিজিটাল করো, বাণিজ্য ডিজিটাল করবা। আমি বলি হ্যাঁ। বলে যে তার জন্য একটা ট্রেড বডি লাগবে না, আপনি একটা প্ল্যাটফর্ম দিবেন না, প্ল্যাটফর্ম দিলে তো এরা সংগঠিত হতে পারবে। বলে যে যাও ঠিক আছে। এবং ঠিক আছে সত্যি সত্যি পরের দিন এই তার ডিটিও কে নির্দেশ দিয়ে দিলেন যে ইকেবের অনুমতিটা দিয়ে দাও। এই যে একদম লড়াই করে আসলে এই ডিজিটাল বাণিজ্যের যুগে প্রবেশ করাটা, সেই করাটার ফলাফলটা আপনারা বর্ণনা করেছেন। এই প্যান্ডেমিকের সময় কেমন করে এই যেটা চিন্তার বাইরে ছিল সেই চিন্তা কেমন করে বাস্তবায়ন হয়েছে সে পর্যন্ত আমরা পৌঁছে গেছি। কিছু কিছু সমস্যার কথাও আমরা আলোচনা করেছি এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা হাফিজুর রহমান সাহেব যে বিষয়টির উপরে গুরুত্ব দিয়েছেন, আমি সেটির উপরে একটু বেশি গুরুত্ব দিতে চাই যে আমাদের ই কমার্সের প্রাথমিক বিকাশের যে স্তরটা, এই স্তরটা আমরা অতিক্রম করেছি। এখন এই পরবর্তী স্তরের জন্য আসলে আরো কিছু দরকার। যেমন তিনি যেটা বললেন, এটা SLA দরকার, অথবা যেমন ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করে থাকবেন, যেহেতু ব্যবসা প্রসারিত হচ্ছে, যেহেতু এখানে লাভের অংশ দেখা যাচ্ছে, বেচাকেনা যখন দেখা যাচ্ছে, তখন কিন্তু প্রতারকেরও জন্ম হওয়া শুরু হয়েছে। এবং আজকেই দেখলাম এই ফোন নাম্বার নিয়ে দেন একটা পেজ খুলে তারপরে সেই পেজের মাধ্যমে প্রতারণা করছে এবং সেই ধরনের কিছু লোককে পুলিশ গ্রেফতারও করেছে এই ই কমার্সের নামে প্রতারণা করার জন্য। এবং এইটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ যে আমাদের এখানে যেমন ধরেন ক্যাশ অন ডেলিভারি, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিশেষ করে ই কমার্স বিজনেসের যদি আপনি টোটাল ডিজিটাইজেশনের কথা বলেন, তাহলে ক্যাশ অন ডেলিভারিটা আমাদের পছন্দের একটা বিষয় না, এটা টোটালি ডিজিটাল হওয়া দরকার। আর বাংলাদেশের এখন যে অবস্থা আছে, ফাইন্যান্সিয়াল অবস্থার যে ডিজিটাইজেশন যতটুকু হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ভদ্রলোক বলে গেছেন যে তারা কতটা অগ্রগতি সাধন করেছেন। বাংলাদেশের খাতা কলমের লেজারের খাতার মধ্যে হিসাব রাখার ব্যাংকিং সিস্টেম আজকের যে যুগে এসে পৌঁছেছে, এটা বোধ হয় না ব্যাংকে যারা 20 বছর চাকরি করছেন তারা কল্পনাও করতে পারতেন যে এইভাবে ব্যাংকিং ব্যবস্থা চলতে পারে, এই ব্যাংকিং ব্যবস্থা এত ডিজিটাল হতে পারে, এটা বোধহয় ধারণার বাইরে ছিল। এই যে পরিবর্তনটা করেছেন, সেই পরিবর্তনটার বেনিফিট তো ডিজিটাল কমার্সে আসতে হবে। এবং সেই কারণেই আমরা কোনো মতেই এই যে সিওডি, এই সিওডি ব্যবস্থাটাকে এটা গ্রহণযোগ্য ব্যবস্থা মনে করছি না। এর ডিজিটাল রূপান্তরটা অনিবার্য এবং এই অনিবার্য ডিজিটাল রূপান্তরের জন্য আসলে মূল সংকটের মধ্যে আমরা যেটা দেখি, আমি সহজে যেটা বুঝি যে আমরা যেহেতু যাত্রাটা শুরু করেছি, প্রথম যে চ্যালেঞ্জটা দেখা যাচ্ছে সেই চ্যালেঞ্জটা হচ্ছে যে আমরা আমাদের গ্রাহকদের আস্থা অর্জন করতে পারছি কিনা। এবং এই আস্থা অর্জন করাটা খুব সহজ কাজ না। আমি দেখছিলাম যে কি পরিমাণ চ্যালেঞ্জিং। এই যে দারাজের তাসফিন আছেন, আমি যে বেটারা প্রতারক, সেই প্রতারকদের পেজগুলোর তালিকা দেখছিলাম, তার মধ্যে 8-10টা শুধু দারাজের নামই আছে। মানে এটা বোঝা যায় যে আমাদের জনপ্রিয় যারা কমার্সের ভালো ব্যবসা করছে তাদের জন্য চ্যালেঞ্জটা আরো বেশি হয়ে গেছে যে এদেরকে প্রতিরোধ করবে কেমন করে। আমার এই অভিজ্ঞতা আছে। আমি যেমন আমি বিজয় বাংলা সফটওয়্যার করছি, হাফিজুর রহমান সাহেব যে কথাটা বললেন, আপনি যদি ইন্টারনেটে খুঁজ দেন লক্ষ লক্ষ লিঙ্ক পাবেন ফ্রি ডাউনলোড করার, পাইরেটেড সফটওয়্যার ডাউনলোড করার। এবং সেটার ক্ষেত্রে কোনটা অরিজিনাল না, এটা তো মানুষের পক্ষে যাচাই বাছাই করাটা মুশকিল। যে কেউ একটা পেজ দেখা দারাজ
ডট অমুক অথবা যারাদের সাথে একটা দুইটা শব্দ যোগ করে দিয়ে দিলে কিংবা ইভেন দারাজ নামে করলেও তো ফেসবুক আসলে সেটাকে ব্লক করে না। এবং আমরা অতি কষ্ট করে আসলে এই প্রতারণার যুগ থেকে এই মানুষকে রক্ষা করতে খুব একটা সক্ষম হই না, কারণ ফেসবুক ইউটিউব আমাদের কথাবার্তা শুনে না। তাদেরকে যতটুকু শোনাইতে পারি এটা খুব সীমিত পর্যায়ের, এই সীমিত পর্যায়ের বিষয় দিয়ে আসলে এটা নিয়ন্ত্রণ করাটা খুব কঠিন। এবং সেই কারণেই মাত্র 12 তারিখে আমাদের মাননীয় তথ্য প্রযুক্তি উপদেষ্টা বলেছেন যে আমাদের কাছে মনে হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার জন্য আবার নতুন করে একটা আইন করার দরকার আছে। আমরা ডিজিটাল নিরাপত্তার জন্য যে আইন করেছি সে আইন দিয়ে আমরা ডিজিটাল অপরাধ মোকাবেলা করার জন্য যা দরকার অর্থাৎ দেশীয় প্রেক্ষিত কিংবা স্বাভাবিক প্রেক্ষিত যেটা সেটা করতে পারবো। কিন্তু আমাদের এই সোশ্যাল মিডিয়াগুলো যেহেতু আমরা নিয়ন্ত্রণ করি না এবং আমেরিকান স্ট্যান্ডার্ড ফলো করে তারা তাদের মতন করে যেহেতু তারা পরিচালনা করে, সেই কারণে আমরা সহ আপনি যাদের দিকে তাকাবেন আশেপাশে, ভিয়েতনাম তাদের বিরুদ্ধে আইন করেছে, সিঙ্গাপুর তাদের বিরুদ্ধে আইন করেছে, পাকিস্তান আইন করেছে, ভারত করেছে, ফ্রান্স করেছে, বোধহয় আমরাও এখান থেকে দূরে থাকতে পারবো না। এবং তাদেরকে যদি নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কিন্তু আমার ওই ই কমার্সও একটা বড় ধরনের একটা বড় ধাক্কা খেয়ে আসলে একটা বিপন্ন অবস্থায় পড়বে। আবার অন্যদিকে দেখেন আমি চাইলেই আমি ফেসবুক বন্ধ করেও দিতে পারি না, কারণ আমি যদি এখন হিসাব করি তাহলে দেখতে পাবো হাজার হাজার ছেলে মেয়ে এই ফেসবুকের মাধ্যমে শুধুমাত্র ডিজিটাল কমার্স করছে। আমি হাজার হাজার ইয়াং মেয়েকে চিনি যারা নিজের বাড়িতে বসে থেকে নিজের মেধা ও সৃজনশীলতা দিয়ে এই মাধ্যমগুলো ব্যবহার করে তারা ডিজিটাল কমার্সের যুগে প্রবেশ করছে। এবং আমি মনে করি যে সত্যি সত্যি এক সময় আমরা মনে করেছি যে গার্মেন্টস বোধহয় আমার কর্মসংস্থানের একটা বড় ক্ষেত্র, কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য ওভারঅল যখন ডিজিটাল হয়ে ডিজিটাল কমার্সে রূপান্তরিত হচ্ছে, তাহলে এই ব্যবসা বাণিজ্যের আপনার মুদি দোকানদার থেকে শুরু করে প্রত্যেকটা লোক যদি এই ডিজিটাল ব্যবসা করা শুরু করে তাহলে এটার পরিধি তো আসলে পরিমাপ করে শেষ করতে পারবো না। আমার মনে হয় যে কৃষকের পরে যদি কোনো বড় গোষ্ঠী হয়ে যায় তখন হয়ে যাবে এটা ডিজিটাল কমার্সের গোষ্ঠী। এবং সেই কারণে আমার কাছে মনে হয় যে আমাদের প্রয়োজনীয় আইন কানুন এইসব যে যে ক্ষেত্রে দরকার, আমি খুশি হয়েছি বাণিজ্য মন্ত্রণালয়ের হাফিজুর রহমান সাহেব থাকার ফলে যে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করি যে আপনারা এই জায়গাটার ক্ষেত্রে নীতিমালার ভিত্তি অথবা স্ট্যান্ডার্ড প্রসিডিওর অথবা যদি সংশ্লিষ্ট আরো কিছু আইনের কথা চিন্তা করেন কিংবা আপনাদের সাথে যদি ভোক্তা অধিকারের সাথে সম্পর্কযুক্ত কোনো বিষয় করার প্রয়োজন থাকে, সেই বিষয়গুলো সহ যদি আপনারা পুরো বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখেন। গুরুত্ব দিয়ে দেখতে বলছি এই কারণে যে এখন ডিজিটাল কমার্স কেবলমাত্র ছোটখাটো একটা অ্যাক্টিভিটি না, অথবা ক্ষুদ্র কিছু মানুষের জন্য আসলে এই কাজটা না, কিংবা একটা শখের কাজ না। এটি আসলে আমাদের জাতীয় প্রবৃত্তির মূল স্রোতের একটি বড় অংশ হয়ে গেছে। এবার তো আসলে দেখিয়ে দেওয়া সম্ভব হয়েছে যে গরুর হাট যদি ডিজিটালি করা যায়, যদি আমের মেলা ডিজিটালি করা যায়, এবং আমি খুব অবাক হয়েছি, আমি প্রথম এই কাজটা শুরু করেছিলাম আমার ডাক বিভাগের কতগুলো গাড়িকে দিয়ে আমি খাগড়াছড়িতে পাঠিয়ে দিয়েছিলাম যে ওইখান থেকে কিছু ফলমূল নিয়ে আসার জন্য। দেন আম নিয়ে আসছে একবারে রংপুর থেকে, দেন আম নিয়ে আসছে দিনাজপুর থেকে, এবং সেগুলোর ফলে আমি লক্ষ্য করে দেখেছি যে মানুষের অসাধারণ গ্রহণ করার ক্ষমতা আছে। কৃষকের মাঠ থেকে আমরা সবজি তুলে সেই সবজি ঢাকার শপিং মলে এনে বিক্রি করে দেন নগদের মাধ্যমে তাদেরকে পেমেন্ট করেছি। কৃষক কিন্তু আমাদেরকে বিশ্বাস করেছে, বিশ্বাস করে তার ফলমূলটা আমার ডাকের গাড়িতে দিয়ে দিয়েছে এবং ঢাকায় আইসা
যখন আমরা টাকা পেয়েছি তখন এরা নগদে তার কাছে দিয়ে দিতে পেরেছি। এই আস্থা অর্জন করাটার জন্য বাংলাদেশের মানুষের কিন্তু সাহস আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে সাহসের মাঝখানে সে যখন প্রতারিত হয়ে যায়, যখন একটা দুইটা দৃষ্টান্ত স্থাপন হয়, ওই যে বলে না, এক ফোঁটা চুনাই এক বালতি দুধ নষ্ট করার জন্য যথেষ্ট, সেইটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এই জায়গাগুলোকে আসলে আমাদের সম্মিলিতভাবে মোকাবেলা করার প্রয়োজনীয়তা রয়েছে। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে আমরা সবাই মিলে একসাথে অবশ্যই এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবো। আমি নিজে যেহেতু ই কমার্সের ক্যাবের একেবারে জন্মের থেকে যুক্ত আছি এবং আমার চোখের সামনে প্রত্যেকটা প্রবৃদ্ধি ঘটে যাচ্ছে, আমার দিক থেকে এখন মন্ত্রণালয়ের কথাও যদি চিন্তা করি তাহলে আমি কিন্তু সাংঘাতিকভাবে এই ডিজিটাল কমার্সের সাথে যুক্ত। আমার পোস্ট অফিস আমাদের ডিজিটাল কমার্সের জন্য একটা বড় লজিস্টিক সাপোর্ট দেওয়ার মতন ক্ষমতা রাখে, কারণ আমার প্রায় ৯,০০০-এর উপরে ডাকঘর আছে, যে ডাকঘরগুলোর মাধ্যমে আমি কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি গ্রামের প্রত্যেকটি বাড়িতে পৌঁছানোর ক্ষমতা রাখি। আমি কিন্তু পণ্য পরিবহন করার ক্ষমতাটা রাখি। এবং আপনারা শুনলে খুশি হবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এতটা দূরদর্শী, তিনি আমাদের এই জরাজীর্ণ ডাকঘর মেরামত করতে দিয়েছেন আমাদেরকে। আমার ফার্স্ট অভিজ্ঞতা 18 সালে প্রথম একটা প্রজেক্ট যখন আমি নিয়ে যাই যে মিল সর্টিং সেন্টার একটা 14টা করব, তখন উনি একদম বেশ কড়া চোখে আমার দিকে তাকিয়ে বললেন, 14টা আনলেন কেন, 64টা কি জন্য আনলেন না, কি কারণে 64টা মেইলিং সেন্টার করেন না? আমি মনে মনে আসলে লজ্জাই পাইলাম যে আমার প্রধানমন্ত্রী 64টার কথা বলে আর আমি নিয়ে আসছি 14টা। অবশ্য আমার আগেই প্রকল্পটা প্রস্তুত করা ছিল, সেই কারণে আমার ওই 14টাতেই থাকতে হয়েছে। তবে আমি নিশ্চিত আমার এই 14টা কনস্ট্রাকশন হচ্ছে, আমার প্রায় 250-এর মতন ডাকঘর নির্মাণ চলছে এবং এগুলি যখন আমি গুছিয়ে নিতে পারবো, তিনি আমাকে 180টা গাড়ি কিনে দিয়েছেন এবং আমি বিশ্বাস করি যে আমার 180 না, আরো যদি 1800 গাড়ি লাগে তাহলে সেই গাড়িও তিনি আমাকে কিনতে দেবেন। এমনকি তিনি রেলমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন যে আপনারা রেলের মধ্যে একটা বগি লাগাবেন যেটার মধ্যে চিলিং চেম্বার থাকে। আমাদেরকে নির্দেশ দিয়েছেন আপনাদের গাড়ি থাকবে, চিলিং চেম্বার থাকবে এবং আমার কৃষকের শস্য আপনারা যাতে পরিবহন করতে পারেন সেই ব্যবস্থা করতে হবে। আমি কিন্তু মনে করি যে কৃষিজাত পণ্যের একটি ডিজিটাল কমার্সের বাণিজ্যের ক্ষেত্র এত বড় যে এইটাকে আমাদের অবশ্যই এক্সপ্লোর করার একটা সম্ভাবনা আছে। আমি আশা করব যে আমাদের যারা এই ব্যবসার সাথে যুক্ত আছেন তারা অবশ্যই সেই সুযোগটা নেবেন। একটা বিষয় নিয়ে আমি যেটা বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি হাফিজুর রহমান সাহেব বলছিলেন, অনেকেই আমাকে যখন আমি ওই আইনটা করি তখন এটা বলেছিলেন যে বিদেশি ইনভেস্টমেন্টকে যদি আমরা একদম খুলে দেই তাহলে আমরা তো টিকতে পারবো না। আমি কিন্তু এই জায়গাটায় বিশ্বাস করি না, কারণ আমরা বিদেশি খুলে দেওয়ার পরেও আমাদের দেশে আমার লোকজনের যে সক্ষমতা আছে এইটা বিদেশিদের জন্য আসলে কম্পিট করাটা ডিফিকাল্ট। এরা চেষ্টা করেই আসলে দারাজ হতে পারবে আমি এটা মনে করি না। সে হয়তো পৃথিবী জুড়ে অনেক শক্তিশালী, কিন্তু এইটা আমি ভুলে যাব না, এই দেশটা আমার, এই বাড়িটা আমার, আমি এই দেশের লোক, আমার কাস্টমার এই দেশের। অতএব আমার বাড়িতে আপনারা কেউ দেখছেন কিনা জানি না, ওই ছবিটা আমার মাথার মধ্যে থাকে, হোম অ্যালোন বলে একটা ছবি আছে। হোম অ্যালোনে একটা ছোট্ট বাচ্চা আক্রমণকারীদের বিরুদ্ধে যখন সে লড়াই করে তখন সে নিজেই বলে ইটস মাই হোম। সো ইটস মাই হোম এই ফিলোসফিটা আমি বিশ্বাস করি এবং ইটস মাই হোম বলে আমি মনে করি যত সুযোগ থাকুক বিদেশিরা আসুক, যা খুশি করুক, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার বাড়িতে আমি রাজা, এই কথাটা কিন্তু আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি। এবং আরেকটি কথা আমি বিশ্বাস করি, এটা যেভাবে নেবেন আমি জানি না, আমাদের ছেলে মেয়েরা বিশেষ করে এখন আমাদের যে নতুন প্রজন্ম, যেই প্রজন্ম এখনো 30-35 বছর অতিক্রম করে নেই, সেই প্রজন্ম অসাধারণ মেধাবী। আমরা বাঙালি জাতিগতভাবে মেধাবী, এই মেধার জুড়ে কিন্তু বাঙালি এই 50 বছর স্বাধীন রাষ্ট্র নিয়ে এসছে। আপনারা
স্মরণ করেন ডিসেম্বর মাসে আমরা যারা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, মার কাছ থেকে জাস্ট একটা দোয়া নিয়ে খালি হাতে খালি পকেটে এই মুক্তিযুদ্ধে যাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা ছিল না। আমি যখন বাংলাদেশে ঢুকবো একজন মুক্তিযোদ্ধা হিসেবে ট্রেনিং নিয়ে, তখন আমার হাতে আমার দায়িত্বে ছিলেন আমার ওই এলাকার সংসদ সদস্য আব্দুল খালেক সাহেব। তিনি আমার হাতে একটা গ্রেনেড দিয়ে বললেন, এবার যান, ঢুকে পড়েন। আমি ওনাকে বললাম যে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করব, তাও একটা গ্রেনেড আমার দিলেন। ও গ্রেনেড তো আপনারা যুদ্ধ করতে দেই নেই, গ্রেনেড দিয়েছে বাই চান্স পাকিস্তানিদের হাতে যদি ধরা পড়েন তাহলে ফাটাই দিয়ে নিজেও মরবেন, পাকিস্তানিরাও মরবেন। আমার সাথে ছিল মাত্র একজন মুক্তিযোদ্ধা। তা আমি জিজ্ঞেস করলাম যে ছোট একটা নৌকায় করে ঢুকছিলাম, আমি বললাম যে একজনকে নিয়ে আমি মুক্তিযুদ্ধ করব? তো বলে যে কেন বাবা, পুরো বাংলাদেশে মুক্তিযুদ্ধের অভাব আছে নাকি? আপনার সবাইরে ভারতে আইনা ট্রেনিং দেওয়ার দরকার নাই। আপনি কি বললো সিলেক্ট করবেন, যেই বিদ্যা এখান থেকে নিয়েছেন সেই বিদ্যা তাকে দেবেন। আমি বলি তাহলে অস্ত্র? বলে অস্ত্র পাকিস্তানিদের অস্ত্র, আপনার অস্ত্র। এবং সত্যি সত্যি কিন্তু আমরা সেই পদ্ধতিতেই কাজ করেছি। স্থানীয়ভাবে মুক্তিযোদ্ধা সংগ্রহ করেছি, স্থানীয়ভাবে আমরা এই থানা লোড ফাঁড়ি লোড কইরা অস্ত্র সংগ্রহ করছি এবং যুদ্ধ করছি। এই সমস্ত কিছু কিন্তু মেধার জুড়ে করতে পেরেছি। এখনকার যে লড়াইটা দেখেন, এই যে একেবারে পদ্মা সেতু করা থেকে শুরু করে সমস্ত বিষয় দিলে তাকিয়ে দেখেন, এটা কি আমরা মেধায় জিতছি। আর যদি হিসাব করেন তাহলে আমাদের যেই সময়ে বিশ্বব্যাংক আমাদের পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দেয়, যে কোনো অর্থনীতিবিদের হিসাবে, যে কোনো পণ্ডিত ব্যক্তির হিসাবে বাংলাদেশের এই রকম চ্যালেঞ্জ নেওয়ার কথা না যে আমার নিজের টাকায় আমি পদ্মা সেতু করব। আমরা কিন্তু আমাদের মেধার জোরে, সাহসের জোরে, নিজেদের তাকতের জোরে কিন্তু আমরা এটা অর্জন করেছি। এখন কিন্তু আর কেউ বলবে না যে আপনারা পদ্মা সেতু করতে পারবেন না, এখন বরং বলবে যে 10টা পদ্মা সেতু করার ক্ষমতা আপনাদের নিজেদেরই আছে। আমরা এইটাই বলতে পারি। 50 বছরে আমার মনে আছে আমি যখন মুক্তিযুদ্ধে যাই তখন নিজে চিন্তা করছিলাম যে মুক্তিযুদ্ধে যাচ্ছি কেন যাচ্ছি, এই দেশটা তৈরি করব, কেন তৈরি করব। তো আমি আমার মার কাছে খুব ওপেন ছিলাম, মাকে বলতেছিলাম, মা যুদ্ধে তো যাচ্ছি, দেশটাও স্বাধীন করব, কিন্তু কাদের জন্য করব? আমার মা বলছিলেন, কাদের জন্য বুঝতে পারছিস না বাবা, দে আমার নাতি নাতনিদের জন্য করবি। তা আমাদের চিন্তা ছিল যে 72 সালে যখন স্বাধীনতার পরে দেশে ঢুকলাম, তখন প্রথম যে শব্দটা কানে বাজলো সেটা হলো হেনরি কিসিঞ্জার বলল যে তলাহীন ঝুরির দেশ বাংলাদেশ, বিশ্ব ভিক্ষুকের দেশ বাংলাদেশ। মনটা খুব খারাপ হয়ে গেছিল যে দেশ যুদ্ধটা করে দেশটা স্বাধীন করলাম, তলাহীন ঝুরির দেশ নামে তারপরে চললাম। কিন্তু এখন যদি হয় তাহলে হেনরি কিসিঞ্জার তো 7 বার মাথা নচ কইরা সালাম কইরা তারপরে তার বক্তব্য উইথড্র করবেই। এমনকি তার প্রেসিডেন্ট বারাক ওবামা 15 সালে কেনিয়াতে গিয়ে বলে আসছে, তোমরা যদি অগ্রগতি সাধন করতে চাও বাংলাদেশ থেকে শিক্ষা গ্রহণ করো। ঠিক একই কথা কিন্তু দেখেন পাকিস্তানের সাথে এখন বেসিক্যালি আমরা কোনো সূচকে তুলনা করার কথা চিন্তাও করতে পারি না। কারণ একটা অঙ্ক আমি বলি, বাংলাদেশের 1 টাকা কিনতে পাকিস্তানের এখন 1 টাকা 96 পয়সা। যেই পাকিস্তান আমাদের 23 বছর আগে স্বাধীন হয়েছে, আমরা যেখানে উপনিবেশ হিসেবে কাজ করেছি, সেই পাকিস্তান কোন সূচকে আমাদের ধারে কাছে থাকার মতন নাই। শিক্ষায় বলেন, প্রবৃদ্ধিতে বলেন, বৈদেশিক মুদ্রা রিজার্ভে বলেন, গড় আয়তে বলেন, সমস্ত কিছুর ক্ষেত্রে। এটা কেন? এটা আমাদের সন্তানদের মেধার জন্য, এবং এই মেধার প্রতি সম্মান রাখি। বিশেষ করে আমাদের ডিজিটাল কমার্স ব্যবসাটা কিন্তু আমাদের তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা করে, এবং এই ব্যবসার কিন্তু দুটো গুরুত্বপূর্ণ প্রভাব আছে। আমার মনে হয় এইটি আমরা যদি ভুলে যাই তাহলে ভুলে যাবে। প্রথমত হচ্ছে এই ব্যবসার ফলে শহর গ্রামের ভেদাভেদটা থাকবে না। অর্থাৎ আমি গ্রামের কৃষক,
সেই কারণে আমি নগর থেকে বঞ্চিত হব, এই অবস্থাটা থাকবে না। দ্বিতীয়ত যেটি হচ্ছে, আমাদের বহুজন বহু কথা বলেন, আমাদের ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলেন, আমরা কিন্তু এই ডিজিটাল কমার্সের মধ্য দিয়ে খুব স্পষ্টভাবে এই জিনিসটা প্রমাণ করে দেব যে আমাদের মেয়েদের শক্তি অসাধারণ শক্তি, এবং তারা যে সৃজনশীলতার কাজ করছে এটা আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। আমি শেষ একটি দৃষ্টান্ত দিয়ে আমার বক্তব্য শেষ করব। আমার একটা পরিবার আছে, রাঙ্গামাটিতে থাকে, আমার ভাতিজা ওখানে থাকে। তো আমি বহু বছর আগে ওখানে গিয়েছিলাম রাঙ্গামাটিতে, ওই এলাকায় পাড়া কেন্দ্র দেখার জন্য। এটা আমার একটা শখের বিষয় ছিল, সেই বিষয় নিয়ে দেখতে গিয়েছিলাম। তখন আমি দেখতাম যে আমার ওই যে ভাতিজা বৌমা ছোট্ট একটা এই বুটিকের দোকান পরিচালনা করতেন। তো আমি উৎসাহিত করতাম, আমার ভাতিজাটা ভালো, আমার বৌমাকে উৎসাহিত করতো এবং করো, উনি করছিল। এই করোনাকালে এসে আমি হঠাৎ করে দেখি আমার বাসার মধ্যে 2 প্যাকেট কাজু বাদাম আসছে। আমি ফোন করলাম আমার ভাতিজাকে, কিরে বাবা, তোমরা কাজু বাদাম কি ইন্ডিয়ার থেকে আনছো নাকি? আর ও আমাকে যে কাহিনী বললো সেটা বললো যে চাচা আপনি জানেন না যে আমাদের এই পার্বত্য অঞ্চলে বিপুল পরিমাণ কাজু বাদাম তৈরি হয় এবং এই উৎপাদিত পণ্য প্র্যাকটিক্যালি বাজারজাত করার মতন ভালো ব্যবস্থা নাই। আপনার বৌমা এই একেবারে কাজু বাদাম গুলো এনে এগুলাকে প্রসেস করে তার মধ্যে কখনো কখনো লবণ দিয়ে সেইটা দিয়ে তার মাসে, সেই সময়ে তার মাসে কাজু বাদামের বিক্রি ছিল প্রায় 4.5 লাখ টাকার মতন। এবং আমি ভাবতে পারিনি যে এরকম ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে আমাদের মেয়েরা কাজ করতে পারে। এরকম অসংখ্য দৃষ্টান্ত আমার জানা আছে। যাই হোক, আজকে মাসুদ খান ডিজিটাল কমার্সের উপরে যে আলোচনাটা করেছেন, আমি মনে করি যে এটির ফলে আমরা সবাই উপকৃত হব। আমাদের এইটুকু আত্মবিশ্বাস আছে, সেটি হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত দেশটির নেতৃত্ব শেখ হাসিনার হাতে আছে, যতক্ষণ সরকার পরিচালনা তিনি করবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের নীতিমালা কিংবা আইন কিংবা SLA অথবা যার কিছুই বলি না কেন, কিংবা প্রণোদনা, সমস্ত কিছুর ক্ষেত্রেই আমরা সঠিক পথে থাকতে পারবো। একটি বিষয়ে হাফিজুর রহমান সাহেব দৃষ্টি আকর্ষণ করেছেন, এটা আমি বহু বছর যাবতই বলে আসছি। আমাদের ব্যাংকিং সিস্টেমের মানে একটা বড় গলদ হচ্ছে, তারা কখনোই মেধার উপরে বিনিয়োগ করতে শিখে নাই। তারা যেটা শিখেছে, তারা বাড়িঘর, দালান কোঠা, জমি জমা, এগুলা স্থাবর সম্পত্তি যেগুলো, সেগুলোকে তারা সম্পদ হিসেবে বিবেচনা করে। এবং সেই কারণে ধরেন আমার একটা সফটওয়্যার আছে বিজয়, আমি আমার ব্যাংকাররা বুঝাইতে পারবো না বিজয়ের মেধাসত্ত্বের মূল্য কত। এই যে জায়গাটা, এই জায়গাটা এখনো পর্যন্ত অনেক অনেক দূর হয়ে গেছে। তবে আমি আশাবাদী, সময় এসছে তাদেরকে বুঝতে হবে যে মেধার মূল্য কায়িক শ্রমের চাইতে হাজার হাজার গুণ বেশি এবং তাদেরকে মেধার জন্যই বিনিয়োগ করতে হবে। সেই সময়টা সামনে উপস্থিত। আমি আনন্দিত এবং চমৎকারভাবে এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার জন্য আসলে আমি মাসুদ খান আপনাকে ধন্যবাদ দিতে চাই এবং আমাকে এখানে কথা বলার সুযোগ দিয়েছেন সেই জন্য ধন্যবাদ দিতে চাই। যদিও চাপের মধ্যে পুরা দিনটাই কেটেছে, তারপরেও আমি এই আলোচনায় অংশ নিতে পেরেছি। যারাই শুনেছেন তাদের অন্তত কিছু না কিছু কথা তাদের মাথায় ঢুকবে, এটি আমি প্রত্যাশা করি। গত 33 বছর যাবৎ কারো না কারো মাথায় কিছু না কিছু ঢুকাইতে পারছিলাম বইলেই 33 বছর পরে এই রূপান্তর গুলো কিন্তু চোখে দেখতে পাচ্ছি। আমাদের কিন্তু এক সময়ে আমার এমন গেছে, যখন আমি এই সিসার টাইপ দিয়ে পত্রিকা প্রকাশ করা বন্ধ করে দিয়ে আমি কম্পিউটার চালু করেছিলাম, আমার নামে স্লোগান এসে মোস্তফা জব্বারের কল্লা চাই। এবং আমি যখন বলেছিলাম যে সিসার হরফ বিলুপ্ত হয়ে যাবে, তখন বলছে ওনারে পোটলা বাইন্দা পাবনা পাঠায় দাও, পাবনা জায়গা না থাকলে রাঁচি পাঠায় দাও। ঠিক একই কথা আমি শুনেছি 97 সালে যখন আমি বিটিভিতে কম্পিউটারের প্রোগ্রাম করতে যাই,
তখন বিটিভির ক্যামেরাম্যানদেরকে বলছিলাম আপনাদের এই টেপের দিন আর থাকবে না, কারণ আমি তখন ডিজিটালি এডিট করে তারপরে ক্যাসেটে ট্রান্সফার করে ওদেরকে দিতাম প্রচার করার জন্য। তো সেই সময় তারা মানে স্পষ্টভাবে বুঝেছে স্যারের মানসিক স্বাস্থ্য ভালো না, এটা ভালো চিকিৎসা করাটা দরকার। তো একই রকম ভাবে আমরা আসলে ডিজিটাল রূপান্তরের প্রসেসটা অতিক্রম করে আসছি। তবে সুখের বিষয় 2020 সালে এসে এই দেশের মানুষকে কিন্তু এখন আর ডিজিটাল চেনাইতে হয় না, এবং আমি অন্তত পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করি। বিশেষ করে এই সময়টা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। যদি আমি মোবাইল নেটওয়ার্ক দিতে না পারতাম, যদি আমি ইন্টারনেট নেটওয়ার্ক দিতে না পারতাম, তাহলে কিন্তু আমার জীবন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কলাপস করার পর্যায়ে যেতে পারত। আমার স্পষ্ট মনে আছে মাঝখানে একদিন আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা একটা ইয়ে দিয়ে হুমকি দিয়েছিল যে তারা 3 ঘন্টা ইন্টারনেট বন্ধ রাখবে। আমি অবাক হলাম যে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাকে ফোন করে বললেন, স্যার এটা কি হবে? আমি বললাম যে কেন, আপনার কি সমস্যা? আপনার ব্যাংকের কাউন্টারে লেনদেন করবেন 3 ঘন্টা, এরপরে আবার ডিজিটাল হয়ে যাবেন। বলে স্যার এখন 3 মিনিটও আমার এই ডিজিটাল ছাড়া চলার কোনো উপায় নাই, আপনি যেমনে পারেন এই ধর্মঘট বন্ধ করেন। এবং আমি সফল হয়েছিলাম ধর্মঘট বন্ধ করতে। তার মানে এইরকম এই শ্বাস প্রশ্বাসের মতন জিনিস হয়ে গেছে আমাদের ইন্টারনেট। মোবাইল ফোন তো কোনো কথাই নেই, এটা ছাড়া তো মানুষ বেঁচেই থাকতে পারে না। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিজয় দিবসের শুভেচ্ছা। জাস্ট 1 রাত আগে আপনারা সপরিবারে সুস্থ থাকেন, সাবধানতার সাথে থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসাধারণ, অসাধারণ মাননীয় মন্ত্রী, আপনি খুব যথার্থ কথা বলেছেন। আপনার বাংলাদেশ টেলিভিশনে আপনার যে অনুষ্ঠান কম্পিউটার জগৎ এই নামে আপনি অনুষ্ঠান করতেন, আমরা যদি খুব ভুল না করি, তার কাছ থেকে আমরা কম্পিউটারে হাতে করি, আমরা ওভাবেই আমরা শিখেছি। অর্থাৎ আপনি যে প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছেন, আপনার কাছ থেকে আমাদের দেশের জাতির অনেক কিছু পেয়েছে এবং আরো অনেক কিছু পাওয়ার আছে। বিশেষ করে আপনি যে আজকে বক্তব্য দিয়েছেন, আপনি মনের মাধুরী মিশিয়ে আপনি বলেছেন। আপনি এর আগের একটি অনুষ্ঠানেও আমি দেখেছি যে আপনি অত্যন্ত আমি বলবো যে আপনার যে কমিটমেন্টের জায়গাটা সেটি শতভাগ। আমি এখানে যারা গেস্ট রয়েছে তাদের উদ্দেশ্যে বলে রাখি, আপনার পিএস বহুবার আমাকে কল করেছে যে স্যারের একটি অনুষ্ঠান আছে, আপনার কিন্তু একটু আগে শেষ করতে হবে। সেজন্য আমি কিন্তু 8টায় এটি ছিল, আমি 7টায় করে দিয়েছি। তার মানে হচ্ছে যে আপনি এত ব্যস্ততা শাখা সত্ত্বেও আপনি তো বলতে পারতেন যে আমি সরি, আমি থাকতে পারবো না, আমার একটি কমিটমেন্ট আছে। সেজন্য বিবিএফ পক্ষ থেকে, বিবিএফ গ্লোবালের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি এখন একটু 1-2টি কোশ্চেন নেব, 5 মিনিটের মধ্যে আমি শেষ করে দেব। এখানে 3টি কোম্পানি রয়েছে, দারাজ এবং বিকাশ এবং নগদ। এই 3টি কোম্পানির 3 জনের একটি প্রশ্ন আপনারা যদি, মন্ত্রী মহোদয় রয়েছেন এখানে, আমাদের বাংলাদেশ ব্যাংক রয়েছে, আমাদের মিনিস্ট্রি অফ কমার্স রয়েছে, আপনাদের প্রথমে আমি মিস্টার আশিস চক্রবর্তী, জি আপনি যদি কোনো প্রশ্ন থাকে। জি আসলে এতক্ষণ ধরে স্যারের কথা শুনছিলাম, অন্য সবার কথা শুনছিলাম, হাফিজ ভাইয়ের কথা শুনছিলাম। আমার একটা জিনিস জানার আসলে ইচ্ছা, মেনলি হাফিজ ভাইয়ের কাছ থেকেই জানতে চাচ্ছিলাম যে আমাদের এই যে ক্রস বর্ডার ই কমার্স, এটা নিয়ে তো অনেক কথা হচ্ছে চারিদিকে, এবং হাফিজ ভাই নিজেও এটা নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন। তো এই জায়গাটাতে মানে আমরা আমাদের ই কমার্সের ভবিষ্যৎটা আসলে স্যার কিভাবে দেখছেন বা কি করা যেতে পারে, যদি একটু এই জায়গাটা একটু বলতেন। জি সংক্ষেপে হাফিজ ভাই। জি থ্যাংক ইউ আশিস ভাই, আপনি আমাদের সাথে জড়িত, আমরা কি করছি মোটামুটি জানেন। ক্রস বর্ডার ই কমার্স আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গাটাতে আমাদের আরো কিছু কাজ করা, কিছু না অনেক কাজ করা খুব বেশি প্রয়োজন। আমরা এতদিন শুধু ডোমেস্টিক ই কমার্সের উপর গুরুত্ব দিয়েছি। ই কমার্সকে আসলে পরিপূর্ণ অবস্থায় নিতে হলে ক্রস বর্ডারটা দরকার। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক কিছু রেগুলেশন করেছে, যেখানে ই কমার্সে বিজনেসের জন্য যে ফ্লেক্সিবিলিটি গুলি দরকার, যেমন এলসি ছাড়া পণ্য সরবরাহ করা, তারপরে পেমেন্টটা পরবর্তীতে নেয়া, এই রেগুলেশন গুলি তারা করেছে। যে জায়গাটা আছে যে আমরা যদি অন্য কোনো ই কমার্স এন্টিটি থেকে কিছু কিনতে চাই,
তার একটা লিমিট আছে ব্যাগেজ রুলে, যেটাকে আছে। এই জায়গাটা একটু রিভিজিট দরকার আছে, কারণ অনেককেই B2B তে অনেক কিছু বাইরে থেকে আনতে হয়, আবার সেটা বিক্রি করতে হয়। এই জায়গাটা কিভাবে করা যায়। আর কাস্টমস পয়েন্টে কিছু বিভিন্ন রকম চেঞ্জ দরকার আছে, যেমন ডি মিনিমিস ভ্যালু বলে একটা কথা আছে, যে সর্বনিম্ন কি পরিমাণ অ্যামাউন্ট যেটা স্যাম্পল হিসাবে যায়, এটা উইদাউট কাস্টমস প্রসিডিউর চেকিং ছাড়া কিভাবে দ্রুত পাস হতে পারে কাস্টমসে। এখন বড় বড় কনসাইনমেন্ট না, ছোট ছোট প্যাকেটটা কিভাবে দ্রুত কাস্টমস পয়েন্ট থেকে ছাড় করা যাবে, এই জায়গাগুলিতে একটু কাজ করা দরকার আছে। আমরা ক্রস বর্ডার ই কমার্স নিয়ে এই ডোমেস্টিক যেটা এসওপি আছে এটা শেষ করে সাথে সাথে আমরা ক্রস বর্ডারটা ধরবো। একই সাথে আমাদের এটা নিয়ে ডিসকাশন করার কথা ছিল, আমরা ওই এসওপিটা ইমিডিয়েট হয়ে গেছে, কারণ কিছু সমস্যা হচ্ছে। দেখা যাচ্ছে আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন যে প্রচুর ফ্রড ফরজারি হচ্ছে। এই এসওপিটা হলে হয়তো কিছুটা সাপোর্ট হবে, এবং একই সাথে এসওপির কিছু অংশ আমাদের কনজিউমার রাইট প্রোটেকশন অথরিটি তাদের সাথে ইন্টিগ্রেটেড থাকবে, তারা যাতে দ্রুত মামলা নিয়ে ব্যবস্থা করতে পারে। এর ইমিডিয়েট পরে আমরা ক্রস বর্ডার ই কমার্স পলিসি নিয়ে কাজ করব, এবং এটাতে সংশ্লিষ্ট যারা রয়েছেন এনবিআর, বাংলাদেশ ব্যাংক, ব্যাংকিং সিস্টেম, পেমেন্ট সিস্টেমে, এবং আমাদের ডাক বিভাগ এবং অন্যান্য যারা আছে তাদের সমন্বয়ে আমরা কিভাবে একটা পূর্ণাঙ্গ ক্রস বর্ডার ই কমার্স পলিসি করতে পারি সেটা নিয়ে কাজ করব। আমি একটা কথা বিশ্বাস করি যে ফিউচার ইজ ই কমার্স। আজকে আমরা যেটা আরএমজি এক্সপোর্ট করছি, আরএমজির ভবিষ্যৎ মার্কেট কিন্তু ই কমার্সে, এবং সেটাই আমাদের যে অত্যন্ত লাভজনক হবে। এছাড়া আরো অনেক কিছু আমরা বিদেশে মার্কেটে নিতে পারবো ক্রস বর্ডার ই কমার্স দিয়ে। থ্যাংক ইউ হাফিজ ভাই। আমি এখন তাসফিন আলম দারাজ থেকে আপনার কাছ থেকে একটি প্রশ্ন নিতে চাই। মিস্টার তাসফিন। ধন্যবাদ। যেহেতু আসলে অনেক স্টেক হোল্ডারই আছেন, তো আমরা তো আসলে অ্যাজ এ ইন্ডাস্ট্রি আমরা আসলে অবশ্যই চাই যে ক্যাশ অন ডেলিভারি থেকে আমরা 100% প্রিপেড বা এমএফএস প্ল্যাটফর্মে চলে যাব। তো এদিক থেকে আমার জাস্ট একটা জিজ্ঞাসা বা একটা বেস্ট প্র্যাকটিসের কথা নিয়ে একটা আলোচনা হতে পারে, সেটা হচ্ছে আসলে আমরা যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে দেখি, প্রত্যেকটি ই কমার্সেরই কিন্তু ওয়ালেটটা অ্যাসোসিয়েটেড থাকে ই কমার্স প্ল্যাটফর্মের প্লেয়ারদের সাথে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো আমরা এমএফএস কে যেভাবে ফারিশ করতে দেখি, ওই নিডটা এক্স্যাক্টলি ই কমার্স প্ল্যাটফর্মে দরকার হবে না, বাট ক্লোজ লুপ ওয়ালেট কনসেপ্টটা আমার মনে হয় একটু আমাদের আলোচনা করার দরকার আছে। কারণ আমরা যদি, আমি দারাজ বাংলাদেশের একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, আমরা কিন্তু এখন এন্ড টু এন্ড যেটা একটা কাস্টমারের যদি কোনো কাজে রিটার্ন করতে হয়, এই রিটার্নের টোটাল লাইফ সাইকেলটা কিন্তু আমরা 7 দিনে নেমে এনেছি, যেটা আমাদের শুরুতে গত বছরও কিন্তু 12 থেকে 14 দিন ছিল। বা 7 দিনের মধ্যে আমরা আমাদের কাজটা কমপ্লিট করলেও কাস্টমার যদি স্পেসিফিক্যালি ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করে, তাহলে সংশ্লিষ্ট ব্যাংকের টোটাল প্রসেসটা কমপ্লিট করতে কিন্তু ইনিশিয়ালি আরো 14 দিনের মতো লেগে যায়। এটা কিন্তু একটা বড় অন্তরায় কাস্টমারদের জন্য যখন তারা ডিসিশন নেয় যে তারা ক্রেডিট কার্ড বা প্রিপেমেন্ট প্ল্যাটফর্মে যাবে। হ্যাঁ, এমএফএস এর জন্য আসলে এই সংখ্যাটা আরো কম, বাট এই যে জিনিসটা, এটা যদি আমরা ক্লোজ লুপ ওয়ালেটের মাধ্যমে আমাদের কাস্টমারকে আমাদের নিজেদের প্ল্যাটফর্মে ক্রেডিট বেসিসে দিতে পারতাম, তাহলে কিন্তু কাস্টমারটা 8ম দিনেই সেম প্রোডাক্ট আবার অর্ডার করতে পারতো। আর আমাদের আসলে আর্থসামাজিক প্রেক্ষাপটে অনেকের পক্ষে কিন্তু 7+14 21 দিন যাবত টাকাটা ব্লক করে রাখা সম্ভব হয় না। তো ই কমার্সের ফ্লারিশিং যদি আমরা চিন্তা করতে চাই, এবং আমরা যদি আমাদের নেইবার কান্ট্রি বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বেস্ট প্র্যাকটিসটা দেখি, আমার মনে হয় সীমিত পরিসরে ই কমার্স প্লেয়ারদের জন্য একটা পর্যায়ে দেওয়া উচিত। হ্যাঁ, হয়তো এখান থেকে ক্যাশ আউট হবে না, এখান থেকে ট্রেডিশনালি পিয়ার টু পিয়ার মানি ট্রান্সফার হবে না, বাট সেম কাস্টমারটা যদি সেম প্ল্যাটফর্মে এই সুবিধাটা নিতে চায়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এটা একটা সহায়ক ভূমিকা পালন করতে পারে প্রিপেড ইয়েটা বাড়ার। থ্যাংক ইউ। আপনার কোনো কোশ্চেন আছে কিনা, একটা ছোট্ট কোশ্চেন যদি থাকে মাননীয় মন্ত্রীর কাছে। তো এটাই আসলে কোশ্চেনটা, যে এই বিষয়ে কি আমাদের চিন্তা করার কোনো স্কোপ আছে কিনা, বা আমাদের যে পলিসিটা আছে, আমরা যেহেতু প্রিপেডটাকে আসলে 100% কি করতে চাই, এই বিষয়ে চিন্তা করার কোনো সুযোগ আছে কিনা। জি মাননীয় মন্ত্রী, আপনি মাননীয় মন্ত্রীকে করেছেন। জি মাননীয় মন্ত্রী। জি, যেহেতু মাননীয় মন্ত্রী আসলে মানে উনি চাইলে আসলে অনেক কিছুই অনেকগুলো মন্ত্রণালয় থেকে করিয়ে নেওয়াটা খুব সুযোগ হয়ে যায়। তো যদি এই বিষয়ে কোনো মতামত থেকে থাকে মাননীয় মন্ত্রী। আমি আসলে যেটা আপনাদেরকে বলবো সেটি হচ্ছে যে এই সমস্যাগুলো নিয়ে সবচেয়ে সক্রিয় সংগঠনটা হচ্ছে ইক্যাব। এরা তো আসলে আমার ছেলে মেয়ের মতন প্রায়, এবং সেই পরিমাণ স্নেহ করি এবং ইয়ে করি, এবং আমি ওদেরকে বারবারই বলেছি যে তোমাদের যেসব সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর আসলে সবগুলোর একটি তালিকা করো। যদিও প্রাইমারিলি এটা
বাণিজ্য মন্ত্রণালয়েরই দেখাশোনা করার কথা, কিন্তু অন্যান্য যেসব মন্ত্রণালয়গুলো আছে সেই সব মন্ত্রণালয়গুলোর সহযোগিতা দরকার হবে। কারণ এখন একেবারে আইসোলেটেড ওয়েতে সবকিছু করে ফেলা যাবে না। ধরেন আমি এই যে প্রতারণার কথা বললাম, এটাও কনসার্ন হবে বাণিজ্য মন্ত্রণালয়, বন্ধ করার জন্য আমার হয়তো আইসিটি ডিভিশন এবং আমার পোস্ট এন্ড টেলিকম ডিভিশনের প্রয়োজন হবে। তো সেইভাবে আপনারা জিনিসগুলোকে একেবারে প্রস্তাব আকারে রেডি করে, আর যার মানে বাণিজ্য মন্ত্রণালয়ে তো দেবেনই, সাথে সাথে আমাকে একটু ইনফর্ম করে রাখেন। বাকিটা যদি দেখার থাকে, তদবির করার থাকে, কোথাও থেকে কিছু করানোর কিছু থাকে, ওই কাজটা আমি করিয়ে দেবো। থ্যাংক ইউ মানমন্ত্রী। মিস্টার মিজানুর রশিদ ফ্রম বিকাশ, একটা ছোট্ট কোশ্চেন। জি মাননীয় মন্ত্রী, আপনার বক্তব্যে আপনি বলেছেন এবং যথার্থই কমপ্লিটলি মানে কমপ্লিট অ্যালাইনমেন্ট এগ্রিমেন্ট ফ্রম মাই সাইড এজ ওয়েল, যে আজকে ই কমার্সের ফ্লারিশ করার জন্য ক্যাশ অন ডেলিভারি ইজ দি বিগেস্ট এনিমি, বিগেস্ট ব্যারিয়ার। সো ওইটা একটা। আর দ্বিতীয়ত ফেসবুক কমার্স এটা ফ্লারিশ করার জন্য আজকে যে ব্যবসা পরিচালন নীতিমালা, ওইটার একটা অভাব, এবং দুটো করতেই একটা ফেসবুক কমার্স ব্যবসা পরিচালন নীতিমালা এবং সিওডি মোকাবেলা করার জন্য একটা এসক্রো সার্ভিস অ্যাকচুয়ালি রিকোয়ার্স ইন্টারমিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশন। একটা মিনিস্ট্রির হয়তো একটা মন্ত্রণালয়ের আওতায় সম্পূর্ণ সিদ্ধান্ত হয়তো আসবে না। সো আপনার কাছে আপনার মাধ্যমে একটা বিনীত নিবেদন রাখছি এই পুরো ই কমার্স ইন্ডাস্ট্রি এবং ই কমার্স ইন্ডাস্ট্রি ফ্যাসিলিটেটর, আমরা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে, যে এই দুইটা এরিয়াতে যদি আমরা যথাযথ কন্ডিউসিভ নীতিমালা হয়, আমার মনে হয় যে পুরো ইন্ডাস্ট্রির জন্য একটা বড় বাধা আমরা দূর করে দিতে পারবো, বোথ ফর ফেসবুক কমার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফর্মাল ই কমার্স। ধন্যবাদ আপনাকে। আমি আসলে এখন আপনারা আমাকে আখ্যায়িত করছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, কিন্তু আমি 33 বছর যাবৎ মোস্তফা জব্বার, এখনো মোস্তফা জব্বার। এটা পদোন্নতি হয়েছে এবং কাজ করার ক্ষমতাটা একটু বোধহয় বাড়ছে, কারণ সরাসরি কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হয়। তবে আমার যে অ্যাক্সেসটা আগেও সরকারে ছিল, এইটা আরেকটু বাড়ছে বোধহয়, কারণ মন্ত্রীদের কাছে এখন তো ওই যে দেখা সাক্ষাৎটা একটু বেশি হয়, কথাবার্তাটা বেশি হয়। সেই কারণে আমি আপনাকে এইটুকু বলতে পারি যে আমরা গোড়া থেকেই কিন্তু আমাদের সমস্ত কিছুকেই যুক্ত করে তারপরে সমস্যাগুলোর সমাধান করার কথা ভেবে আসছি, এবং সেই কারণেই কিন্তু ওই নীতিমালাগুলোর দিকে আমি ব্যক্তি হিসেবে যুক্ত ছিলাম, দেন আমাদের মন্ত্রণালয়গুলোকে যুক্ত করেছি। আমি আপনাকে এইটুকু বলি যে যেমন ধরেন আপনি যখন মোবাইল ইন্ডাস্ট্রি বা মোবাইল ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির কথা বলবেন, কাজটা যদিও বাংলাদেশ ব্যাংকের আপনার মোবাইল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো দেখাশোনা করার কথা, কিন্তু আমি আমার দায়িত্ব থেকে কিন্তু এড়িয়ে যাব না। অতএব আপনি নিশ্চিত থাকেন যে আমি এই বিষয়গুলো নিয়ে আসব। তবে আমি যেটা বরাবরই বলে থাকি, আমার অভিজ্ঞতাও যেটা বলে, আমি আসলে ইন্ডাস্ট্রির লোক হিসেবে বুঝি, সরকার আসলে যে চলার পদ্ধতিতে থাকে এটা আসলে একটু ধীর গতিরই থাকে, এবং সরকারকে যদি নক করা না হয়, যদি একটু ধাক্কা দেওয়া না হয়, একটু পুশ করা না হয়, তাহলে কিন্তু সরকার সহজে নড়তে চড়তে চায় না। আমি সেই জন্যই বলছি ইন্ডাস্ট্রিকেও এগিয়ে আসতে হবে। আপনি যে কথাগুলো বলছেন সেগুলোর ক্ষেত্রে আমিও মনে করি যে খুব স্পষ্ট করে আসলে এই বিষয়গুলো আপনারা একটু আমাদেরকে অবহিত করেন। আমাদেরকে একবার অবহিত করার পরে দ্বিতীয়বার আবার তাগাদা দেন, তৃতীয়বার আবার নক করেন, পরের বার বলেন স্যার এটা তো এখনো কিছু হয় নাই। এটা কন্টিনিউয়াসলি করে যেতে হবে, আপনাদের পক্ষে আমিও করব। আমি আপনার সাথে একমত। ডেফিনেটলি এই জায়গার যে প্রবলেম গুলো আছে এগুলো সর্ট আউট করা দরকার, এবং এটা ইন্টার মিনিস্ট্রিয়াল বিষয়। একটা মন্ত্রণালয় কেবলমাত্র এই সমস্যার সমাধানটা করতে পারবে না। আসলে আমরা ই কমার্সের যে বিষয়গুলো বলবো সবগুলোর সাথেই ইন্টার মিনিস্ট্রিয়াল বিষয়গুলো যুক্ত আছে। থ্যাংক ইউ স্যার। ট্রু মন্ত্রী মহোদয়, আপনি যথার্থ কথা বলেছেন। বিশেষ করে আপনি একটি বিষয় আপনি শিখিয়ে দিয়েছেন, কৌশল, নেভার গিভ আপ। এটি একটি ইন্সপিরেশন, হাল ছাড়া যাবে না এবং সরকারেও লেগে থাকতে হবে। এবং আমি বিশ্বাস করি এই ডিজিটাল বাংলাদেশের যে কনসেপ্ট, সেটা নিয়ে এখন ডিজিটাল বাংলাদেশ প্রায় পরিপূর্ণ হতে চলছে।
এই সময় দাঁড়িয়ে আমি মনে করি যে আপনার মতো মন্ত্রী সরকারে আরো অনেক মন্ত্রী মহোদয়রা রয়েছেন, এবং আমি মনে করি যে আমরা যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করি তারা সরকারের কাছ থেকে একটি প্রোঅ্যাক্টিভ রোল তাদের কাছ থেকে প্রত্যাশা করি সবসময়। খালি আমরা সিভিল সোসাইটির যারা আছি, যারা বিজনেসে আছে, যারা বিভিন্ন ক্ষেত্রে একটি বন্ডেজ বা একটি যদি না হয় তাহলে কিন্তু দেশ এগিয়ে যাবে না। সেজন্য আমরা বিশ্বাস করি যে 41 সালের মধ্যে 21 সালের মধ্যে মধ্যায়ের দেশ পরিকল্পনা এবং 41 সালের মধ্যে একটি আধুনিক উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে। সেই জন্য সবাই মিলে এগিয়ে যেতে হবে। সরকারে যারা রয়েছেন তাদেরকেও অত্যন্ত বিনীতভাবে আহ্বান করব যে আমাদের যে সমস্ত দাবি দেওয়া আছে সেগুলো আপনারা অত্যন্ত বিচক্ষণতার সাথে এবং ধৈর্যের সাথে করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করি। এবং আপনাদের সাথে আমরাও সহযোগিতা করতে চাই, একসাথে এগিয়ে যেতে চাই। এবং মাননীয় মন্ত্রী, আপনি আপনার শত ব্যস্ততা থাকা সত্ত্বেও আপনি আমাদের এই ক্ষুদ্র একটি ওয়েবিনারে এসে আমাদেরকে ধন্য করেছেন। আমাদেরকে বলবো যে বিশেষ করে যারা স্টেক হোল্ডার রয়েছে তারা যে মনের কথাগুলো তারা বলতে পেরেছে। আমাদের হাফিজ ভাই জনাব হাফিজুর রহমান, তিনি মিনিস্ট্রি অফ কমার্সের এডিশনাল সেক্রেটারি হিসেবে দায়িত্ব আছেন এবং ডব্লিউটিও সেল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেল, সেটার ডিজি হিসেবে আছেন। তিনিও অত্যন্ত ব্যস্ত, তিনিও আমাদেরকে এসে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন। আমাদের এখানে আরেকজন আছেন বাংলাদেশ ব্যাংক থেকে, মিস্টার আলী কামরান, তাকেও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং বিকাশ থেকে এসেছেন, বিকাশের এমডি সাহেব থাকার কথা ছিল, তিনি বলেছেন মাসুদ ভাই আমি একজন ভালো স্পিকার দিচ্ছি, আমি একটা খুবই অবভিয়াস একটা রিজনে আমি থাকতে পারছি না। তিনি তার পরিবর্তে যাকে মিজানুর রশিদ, তিনি অত্যন্ত ভালো বক্তা। আজকে আমি শুনলাম যে তার যে বিচক্ষণতা, তার যে নলেজ, সেটা দিয়ে আমরা সমৃদ্ধ হয়েছি। আমরা আশিস চক্রবর্তী, তিনিও তার এমডি কে রিপ্লেস করেছেন, তার এমডিও থাকার কথা ছিল, তিনিও আমাকে বলেছেন যে মাসুদ ভাই মিস্টার আশিস চক্রবর্তী হি ইজ ওয়ান্ডারফুল স্পিকার। ইয়েস, আমরা সেটা এক্সপিরিয়েন্স করলাম, আপনি সত্যি ওয়ান্ডারফুল স্পিকার। এখানে তাসফিন আলম দেখেছেন যে তিনিও বয়সে খুবই নবীন, কিন্তু তার যে দক্ষতা, তার যে প্রজ্ঞা, মেধা, তার কথার মধ্য দিয়ে সেটি প্রতিভাত হয়েছে। অর্থাৎ স্টেক হোল্ডার এবং পলিসি মেকার সকলে মিলে আমরা এগিয়ে যেতে চাই। এখানে একজন এম সাহাবুদ্দিন শিপন, তিনি ইক্যাবের ভাইস প্রেসিডেন্ট, তিনি তার কথা রেখেছেন, তিনি সঠিক সময় উপস্থিত থেকেছেন এবং আমাদেরকে আর একবার কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন। এখানে আমাদের সুলাইমান সুখন আছে। সুলাইমান সুখন ইজ এ মোটিভেশনাল স্পিকার. We always see his speech in YouTube and lot many other social medias. Thank you so much for joining and making us a real success. তো যারা যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে, আমাদের বিবিএফ এর এখান থেকে দেখছি সাইদুল হক সুমন, তিনি ইজিপ্ট থেকে যুক্ত হয়েছেন, মিস্টার ইস্তিয়াক দোজা, রহিমা মিয়া ফ্রম ইউনাইটেড কিংডম। আমাদের বিবিএফ গ্লোবাল, সারা পৃথিবীতে আমরা কাজ করি এবং সেই জন্য আপনারা যারা আমাদেরকে ইন্সপায়ার করেন, বিশেষ করে মন্ত্রী মহোদয়, আমাদের আরেকজন মন্ত্রী মহোদয় আছেন পরিকল্পনা মন্ত্রী মহোদয়, তিনিও আমাদেরকে সবসময় ইন্সপায়ার করে থাকেন। এবং আমরা মনে করি যে আপনাদের ইন্সপিরেশন পেয়ে আমরা এগিয়ে যেতে চাই এবং সরকার, সিভিল সোসাইটি, প্রাইভেট সেক্টর সব একসাথে আমরা এগিয়ে যেতে চাই। কোনো একটির সাথে একটি যদি পরিপূরক না হয় তাহলে কিন্তু সমাজ, সংসার, রাষ্ট্র এগিয়ে যেতে পারবে না। সেই জন্য সবাই মিলে আমরা এগিয়ে যেতে চাই। মাননীয় মন্ত্রী, আপনাকে আরেকবার এই রাতে, অর্থাৎ আজকে 15ই ডিসেম্বর 12টার সময় আমরা 16ই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করতে যাচ্ছি, সেই রকম একটি ব্যস্ততম রাতে আপনি উপস্থিত হয়েছেন এবং অত্যন্ত সুন্দরভাবে আপনার বক্তব্য রেখেছেন, আপনার মন দিয়ে কথা বলেছেন। মাননীয় মন্ত্রী, বিবিএফ এর পক্ষ থেকে, বিবিএফ গ্লোবালের পক্ষ থেকে আবারও আপনাকে কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই। থ্যাংক ইউ সো মাচ যারা আপনারা যুক্ত হয়েছেন। আবারও আমাদের সাথে থাকবেন, আমরা একসাথে এগিয়ে যেতে চাই। এবং দারাজ গ্রুপ, তারা আমাদেরকে এর আগেও একটি অনুষ্ঠানে ছিল, এবারও ডায়মন্ড পার্টনার হিসেবে আছে। বিকাশ আমাদের সাথে রয়েছে, ইসলামী ব্যাংক আমাদের সাথে রয়েছে এবং মিডিয়া পার্টনার হিসেবে ডেইলি স্টার রয়েছে আমাদের সাথে, চ্যানেল আই রয়েছে। আপনারা কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু দেখছে চ্যানেল আই এর মাধ্যমে, ইউএনবি এর মাধ্যমে দেখছে, আমাদের বিবিএফ গ্লোবালের মাধ্যমে বহু মানুষ এই সময় দেখছে। অর্থাৎ এটি শুধুমাত্র এই ওয়েবিনারের মধ্যে সীমাবদ্ধ নয়, হাজার লক্ষ মানুষ দেখছেন। তো তার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি যে আমরা সবাই এগিয়ে যেতে চাই, একটি ডিজিটাল আধুনিক বাংলাদেশ নির্মাণ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রী মহোদয় যথার্থ বলেছেন যে যতদিন বাংলাদেশ শেখ হাসিনার হাতে থাকবে ততদিন বাংলাদেশ নিরাপদ থাকবে। সেই প্রত্যাশা ব্যক্ত করি, আমরা সকলে মিলে এগিয়ে যেতে চাই। ভালো থাকুন সকলে, নিরাপদ থাকি, সুস্থ থাকি, সেই প্রত্যাশা করি। আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই এবং আপনাদের জন্য দোয়া করি প্যান্ডেমিকের সময়।
এবং প্যান্ডেমিক মুক্ত একটি বিশ্ব গড়ি, সেই প্রত্যাশা ব্যক্ত করে, একটি আধুনিক বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করে মাননীয় মন্ত্রী আপনাকে আবার কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আসলে এখনই আর একটাতে ঢুকবো। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জব্বার ভাই, ধন্যবাদ।